সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1280তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ তৌসিফ হোসেনের জীবনের চরম আশ্চর্যজনক প্রতারণামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পালিয়ে যায় নববধূ। বাসর ঘরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পালিয়ে যায় এক নববধূ, কিন্তু কেন? এটা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি আমার এই জীবনের গল্পের অনুষ্ঠানে অনেক প্রতারণার গল্প শুনেছি, কিন্তু আজকের এই প্রতারণা মনে হয় সমস্ত প্রতারণাকে হার মানিয়ে দিয়েছে। আমার কাছে মনে হয় যে তৌসিফের জীবনের গল্পটা হবে আমাদের এই সমাজে প্রত্যেকটা বৃত্তশালী পরিবারের সন্তানের জন্য একটা সাবধানের বার্তা। এবং আমাদের আজকের গল্পে তৌসিফ ভাই খুব বিপদে আছে। গল্পের শেষের দিকটাতে তিনি আমার কাছে একটা পরামর্শ চেয়েছে, তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শোনার পরে আপনি কমেন্টের মাধ্যমে রাজধানী ঢাকার ভাই বর্তমান প্রবাসী তৌসিফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন এবং আপনার ওই সঠিক মন্তব্যের মাধ্যমে তৌসিফ তার জীবনের বাকি সময়টা সুখে শান্তিতে হয়তো বেঁচে থাকতে পারবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তৌসিফ হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমার বাবা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার জীবনের গল্পটা একটু ব্যতিক্রম ধর্মী। ছোটবেলা থেকে আমি অনেকটা দুঃখে কষ্টে আমার জীবন কাটাচ্ছি। হয়তো আপনি মনে করবেন আমি যদি বিত্তশালী পরিবারের সন্তান হয়ে থাকি, আমার বাবার যদি অগাধ টাকা পয়সা থেকে থাকে, এবং আপনি এটাও জেনে রাখেন যে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িটা 6 তলা নির্মিত একটা বাড়ি, এবং ওই বাড়ির মালিকও কিন্তু আমার বাবা নিজে। আমরা বাড়ির ভাড়াও কিন্তু প্রায় অনেক টাকায় পাই। এতটা বিত্তশালী পরিবারের সন্তান হওয়ার পরেও আমার জীবনটা সমাজের 8-10টা ছেলের মতো নয়। আমার জীবনটা অনেক দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে কাটে। আমি আমার পড়াশোনার জীবনেও যথেষ্ট পরিমাণের সাকসেস নিয়ে আসি। আমি অনেক মেধাবী একটা ছাত্র ছিলাম। এরপরেও জীবন দশায় চোখের পানি ফেলতে ফেলতে আমার জীবন কাটে। তার কারণ হচ্ছে আপনাদের সবাই মাথার মধ্যে চুল থাকে। একটা মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার মাথার চুলে। যার মাথার চুল নেই তার মাথায় কোনো সৌন্দর্য নাই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে আমার মাথায় কখনো চুল ওঠেনি। আমি জন্মের পরে টাকলা হয়ে যেভাবে জন্মেছি এবং এরপরে আমার এই বয়স পর্যন্ত আমার মাথায় কখনো চুল ওঠেনি। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে আমার এসএসসি রেজাল্ট অত্যন্ত ভালো হয়, এবং এসএসসি রেজাল্ট ভালো হওয়ার পরে আমি যখন কলেজে ভর্তি হই, এবং কলেজে ভর্তি হওয়ার পরে সবাই আমাকে টাকলা তৌসিফ বলে ডাকতো। স্কুলেও আমার সাথে অনেক ঘটনা ঘটে, ছোটোখাটো অনেক ঘটনা ঘটে, এগুলো নাই বলি। এবং কলেজে যাওয়ার পরে সবাই যখন আমাকে টাকলা তৌসিফ বলে ডাকতে শুরু করে, একটা পর্যায়ে আমি কলেজে যাওয়া বন্ধ করে দিই, মানে পড়াশোনা বন্ধ করে দিই। আমার আব্বা আমাকে বলে যে তুই আমার একমাত্র সন্তান, আমার অনেক স্বপ্ন আছে, তুই মানুষের মতো মানুষ হবি, ঠিকমতো পড়াশোনা করবি, এবং তোকে দিয়ে আমি সমাজের কাছে মাথা উঁচু করে একদিন দাঁড়াবো। তুই যদি এরকমটা করিস তাহলে কিভাবে হবে, তোর পড়াশোনা করতেই হবে। আমি আমার আব্বাকে সাফ জানিয়ে দিলাম, যতক্ষণ না আমার মাথায় চুল গজাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি আর কলেজে যাব না। এই টাকলা তৌসিফ কথাটা শুনতে আমার আর ভালো লাগে না। আব্বা আমার সহ্য হয় না। আমার বন্ধুরা সুইংগাম খাওয়ার পরে সেই সুইংগামটা মুখ থেকে এনে আমার মাথার মধ্যে লাগিয়ে দেয়। একদম ছোটোবেলা থেকে এই জিনিসটার সাথে আমি অভ্যস্ত। আমার এটা আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আমার এই কষ্টের বোঝাটা অনেক ভারী হয়ে গেছে। আমি এটা নিয়ে আর সামনে এগোতে পারবো না। হয় আমার মাথায় চুল গজাবে, আর না হয় আমি বাসায় বসে থাকবো। এরকম করে দীর্ঘদিন কেটে গেল। ইতিমধ্যে কিন্তু আমার পরিবার আমাকে অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। কত তেল, এরপরে কত পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা কত কিছুই না আমার পরিবার আমার জন্য করেছে, কিন্তু কোনোভাবে কোনো কিছু কাজ হয়নি। একবার যে আমার আব্বা একটা হার্ডলাইনে সিদ্ধান্ত হচ্ছে এইটা, আমার বাবার সিদ্ধান্ত নিল যে আমার মাথার মধ্যে কৃত্রিমভাবে আমার বাবা হচ্ছে চুল বসাবে। অনেকের মাথায় চুল উঠে গেলে এরকম চুল বসায় না,
ডাক্তারের সাথে কথাবার্তা বললো যে আমার মাথায় চুল বসাবে এরকম। তো ডাক্তার বললো আমার মাথার যেই আমার যেই স্কেন, মাথার যে স্কেনটা, চামড়াটা, এটা অনেক পাতলা, এত পাতলা যে ওখানে চুল বসানোর কোনো সুযোগ নেই। মাথার ওই স্কিন পাতলা থাকার কারণে আমার বাবা যদি এখানে চুল বসায়, আমি যদি ওখানে চুল বসানোর চেষ্টা করি, তাহলে এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার ব্রেনের উপরে প্রেশার আসতে পারে এবং এইটা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আব্বার যে বন্ধুগুলো ছিল তারা অনেকেই আমাকে আব্বুকে নিষেধ করে যে তৌসিফকে এটা করাইস না, এটা করাইলে ওর মাথার যে অবস্থা এতে অনেক সমস্যা দেখা দিবে। যার জন্য বিদেশে নিয়েও আমার মাথায় চুল স্থানান্তর করা গেল না। পরিবারের মাঝে আমার বড় বোনের তখন বিয়ে হয়ে যায়, বরাবর বিয়ে হয়ে যায়। তো পরিবারের মধ্যে শুধু আমি, মা, বাবা আর আমার দাদিমণি ছিলাম। তো এরপরও দাদি, মা, বাবা সবাই আমার বুঝায় যে তৌসিফ তুই যা এবং সব কিছু ঠিক হয়ে যাবে, এরকম করে তারা আমাকে বুঝায়। এবং তাদের ওই বুঝ নেওয়ার পরে একটা পর্যায়ে আমি আবারও কলেজে যেতে শুরু করি। আমাকে অনেকে অনেক কথা বলে, তারপর আমি কলেজে পড়াশোনা করি। স্কুল জীবন থেকেই না আমি কোনো মেয়ের সামনে কখনোই দাঁড়াতাম না। কোনো মেয়ে যদি আমার সাথে কথা বলতে যেত, আমি 24 ঘন্টা মাথায় ক্যাপ পরে রাখতাম। আমার সমস্যা হচ্ছে মাথায় যখন আমি ক্যাপ পরে রাখতাম আমার মাথা প্রচণ্ড ব্যথা করতো। একে তো মাথায় চুল ছিল না, তার উপরে মাথা কোনোভাবে আমি ঢেকে থাকতে পারতাম না। আমি যদি মসজিদে টুপি পরেও যাইতাম, টুপিটা খোলার পরে আমার মাথাটা প্রচণ্ড লাল হয়ে যেত, একদম লাল হয়ে যেত, মনে হয় যেন এখানে কে মারছে, ঘুষাইছে, এমন একটা অবস্থা। এক পর্যায়ে দেখা গেল যে আমি কোনো মেয়েদের সাথে কথা বলি না, কোনো মেয়েদের সামনে যাই না। সবসময় মেয়েদেরকে দেখলে আমি একটু আড়ালে থাকি এবং ওরা না আমাকে টাকলু বলে ফেলে বা কোনো একটা খোঁটা দিয়ে ফেলে। আর আমিও মোটামুটি, আমার স্বাস্থ্য একটু ভালো ছিল, তো একে তো স্বাস্থ্য ভালো, তার উপরে মাথার চুল নাই। অনেকে আমাকে চাচ্চু বলে, এটা বলো ওইটা বলে, যে যার মতো করে পারতেছে ওভাবেই আমাকে পচাচ্ছে, ওভাবেই আমাকে অপমান করতেছে। এরপরও সেই অপমানগুলো সহ্য করে আমি 1 দিন 2 দিন 3 দিন করে পাস করতেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই এবং ইন্টার রেজাল্ট আউট হওয়ার আগে আমার এক বন্ধু ছিল ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলায়, আমার ওই বন্ধুর বাড়ি। আমার এই বন্ধুটাও খুব ভালো ছিল, আমার সাথে সম্পর্কটা ওর অনেক ভালো, অনেক মধুর একটা সম্পর্ক। আমার সেই বন্ধুটা ছিল হিন্দু ধর্মের আমার একটা বন্ধু। ও তখন আমাকে বলল যে ওর বোনের বিয়ে, এবং আমাকে বললো যে আমার বোনের বিয়ে, তুই কি আমার সাথে যাবি আমাদের গ্রামে? তো এখন হিন্দু বিয়েটা অনেক মজার হয়। আমি অনেক সময় মুভিতে, বিশেষ করে হিন্দি যে সিরিয়ালগুলো হয় ওগুলোতে হিন্দু বিয়ে দেখতাম। তো হিন্দু বিয়ের প্রতি আমার একটা আকর্ষণ আছে, আমি হিন্দু বিয়েকে অনেক ভালো লাগে। তাই আমি আমার বন্ধুরে বললাম যে আমি তোর সাথে যাব, তোর গ্রামে তোর বোনের হিন্দু বিয়েতে আমি যাব। যেহেতু 2-3 দিন ধরে হিন্দু বিয়ে হয়, একরকম হিন্দু বিয়ে দেখার একটা ইচ্ছা আমার মনে জাগলো। আমি আমার বন্ধুকে গ্রিন সিগন্যাল দিলাম যে আমি তোর সাথে তোদের পাড়ায় তোর বোনের বিয়ে দেখার জন্য যাব। আমি তখন আমার বাবা মাকে জানালাম। আমার বাবা মা সাফ আমাকে মানা করে দিল যে না, ওখানে যেতে হবে না, কোথায় কোনো অজপাড়া গায়ে তোর বন্ধু কী না কি, তোর কী হয় না হয়। কারণ আব্বা মা আমাকে খুব ভালোবাসতো, আমাকে এত বেশি ভালোবাসতো যে বাবা মায়ের চোখের মনি আমি ছিলাম। এই জন্য তারা সারাক্ষণই আমাকে নিয়ে টেনশনে থাকতো। এত বড় একটা চশমা চোখে পরে থাকতাম, মাথায় ছিল না চুল, আবার স্বাস্থ্যবান মানুষ। আমার আব্বা বলে কি কোথায় কি গিয়ে কোন বিপদে পড়িস, তোর যাওয়ার দরকার নেই। তো দাদিরে ধরছে। আমার আব্বা কিন্তু আমার দাদির কথা অক্ষরে অক্ষরে পালন করে। আমার দাদিরে বললাম যে দাদি আমার তো কোনো ইচ্ছেই নেই, আমার জীবনের তো কোনো ইচ্ছেই পূরণ হয় নাই, তো আমি একটু একটা হিন্দু বিয়েতে যাব, আমার বন্ধুর বোনের বিয়ে। তো আব্বা আমাকে এখানে কেন বাধা দিচ্ছে, তুমি আব্বার একটু বুঝিয়ে বলো। আলহামদুলিল্লাহ আমার দাদু তখন আমার আব্বারে বুঝিয়ে বলল যে দেখ, ওর মাথায় তো এমনিই চুল নাই, ছোটোবেলা থেকে সবাই ওকে অনজ্ঞা করে, অবহেলা করে, অপমান করে। এরপরে অনেক মেধাবী, আল্লাহকে অনেক মেধা দিয়েছে। একটা কাজ করো, যে তুই এখানে যেতে চায় তুই বাধা দিস না। আমার আব্বাকে মানা করে যে তুই বাধা দিস না, ও যাক। আমার দাদিমা বলার পরে আমার আব্বা তখন বলল যে ঠিক আছে যা, তবে সাবধানে থাকবে। আমার কাছে ওই সময় বাটন সিস্টেম মোবাইল ফোনগুলো ছিল, বাটনের ফোন। ওই বাটনের ফোন নিয়ে তখন ওই অ্যান্ড্রয়েড ফোনগুলো বের হয়নি। আপনার ওই যে বাটন সিস্টেম যে মোবাইল ফোনগুলো ছিল এগুলোই মানুষের হাতে হাতে। তো ওই সময় কিন্তু ফোন অনেক রিয়ার্ড বিষয়, সব ফ্যামিলিতে বা সবার হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। ওই সময় আমার আব্বু আমারে বললো যে সবসময় মোবাইল ওপেন রাখবা, কখনো মোবাইল বন্ধ করবা না, যেরকম পরিস্থিতি হোক না কেন মোবাইল খোলা রাখবা। তোমার সাথে যেন আমরা কন্ট্যাক্ট করতে পারি, যোগাযোগ করতে পারি, যোগাযোগ কখনো বিচ্ছিন্ন করবা না। আমি তখন আমার আব্বারে বললাম যে ঠিক আছে আব্বু, এটা নিয়ে তুমি টেনশন করো না, আমি সবসময় মোবাইল ফোন খোলা রাখবো।
যাই হোক, এরকম সময়ের পরিবর্তে একটা সময়ে আমি আমার বন্ধুর সাথে গ্রামের দিকে রওনা দিলাম। দেখেন, আমি আমার জীবনে গ্রামে খুব কম গিয়েছি, খুবই কম গিয়েছি, এবং গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। গ্রামের খোলামেলা পরিবেশ, গ্রামের মানুষ, গ্রামের শীতল বাতাস, বিশেষ করে একেবারে খোলামেলা মাঠের পাশে আপনার যে বটগাছগুলো হয়, বটগাছের নিচে বসে গ্রামের শীতল বাতাস খাওয়ার মজাটাই না আলাদা। এরকমভাবে বাংলার মেঠো পথ ধরে যখন গাড়িটা হেঁটে যাচ্ছিল, গাড়িটা যখন যাচ্ছিল, আমার ভিতরটায় তখন আনন্দে তুই তুম করতেছিল। আমি গ্রামে যাব, আমি গ্রাম দেখব, আমার বন্ধুর বোনের বিয়েতে যাব, এটা তখন আমার ভিতরে এক অন্যরকম শান্তির জন্ম দিচ্ছিল। একটা পর্যায়ে বাসটা ওদের ওই গ্রামের এরিয়াতে গিয়ে পৌঁছালো, এবং আমি আর আমার বন্ধু সেখান থেকে নামলাম। এবং নামার পরে আমি আমার বন্ধুকে নিয়ে সেই ওদের হিন্দু পাড়াতে গেলাম। এবং হিন্দু পাড়াতে যাওয়ার পরে আমার বন্ধুর বাড়িতে আমি যখন গিয়েছি, আসলে কি বলবো, ওই বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুর যে বাবা মা ছিল, ইনারা আমার সাথে আপনি আপনি করে কথা বলতেছে। এবং আমার বন্ধু, আমার যে হিন্দু বন্ধু আছে, ওর বাবা বলতেছে যে আপনি যে একজন শিক্ষক আসছেন আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়েতে, আমার ছেলের সাথে আমি খুব খুশি হয়েছি। মানে ওর বাবা মনে করে যে আমি ওর শিক্ষক, মানে ও যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা ও যে কলেজে পড়তো আমি সেই কলেজের শিক্ষক, এটা মনে করে। তারপর আমি আমার বন্ধুরে বললাম যে দোস্ত দেখ, তোর আব্বু তো এরকম এরকম করে বলতেছে। আমার বন্ধু তখন ওর আব্বুকে বুঝিয়ে বলে যে না আব্বু, ও আমার ফ্রেন্ড, ওর নাম তৌসিফ, এবং ও ছোটোবেলা থেকে একটু এরকম। তো ওর আব্বু তখন আবার আমার সাথে খুব ফ্রিলি কথাবার্তা বলে, আমাকে বলো যে সরি, আমি আসলে বুঝতে পারি না। ওর বাবাও খুব শিক্ষিত মানুষ ছিল, মানে এলাকার পঞ্চায়েত খুব ভালো একজন মানুষ। তো দেখা গেল তখন আমি খুব মজা করতেছি। হিন্দু বিয়ে তো, আপনার হিন্দু বিয়ে মানেই কিন্তু ডোক, মানে ডাল ডোক, বাদ্য, মিউজিক, নাচানাচি, মানে মানে যতটুকু আনন্দে হিন্দু বিয়েতে হয়, আমার কাছে কেন জানি মনে হয় আমাদের মুসলিম বিয়েতে এই ধরনের আনন্দগুলো হয় না। কারণ আমাদের মুসলিমদের অনেক রীতিনীতি আছে, বাট হিন্দু বিয়েতে মনে হয় রীতিনীতিও হচ্ছে নাচানাচি, দোল বাদ্য, এগুলা। তো যাই হোক, ওদের বিয়েতে আমি তখন খুব মজা করলাম। তো প্রথম রাত কেটে গেল, এবং দ্বিতীয় রাতের মধ্যে তখন অনেক পাড়া থেকে অনেক মানুষজন আসছে, মানে বিভিন্ন গ্রামের মানুষ। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, গ্রামে যদি কোনো একটা হিন্দু বিয়ে হয়, হিন্দু পরিবারের মানুষ থেকেও মুসলিম মানুষরা বেশি আসে। কারণ মুসলিম বিভিন্ন পাড়া থেকে মানুষরা রাতের বেলায় দেখতে আসে ওদের বিয়েটা কিভাবে হয়, বিয়েতে নাচ গান হয়, মজা হয়, মাস্তি হয়। এই জন্য অনেক মানুষ বিভিন্ন পাড়া থেকে ওই বাড়িতে এসে ভিড় জমায়। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন তৃতীয় দিনের মতো এখানে বসে আছি, মানে ওই বিয়ের অনুষ্ঠান দেখতেছি। এরকম করতে করতে আমার বন্ধুর যে ছোটো বোন, আমার বন্ধুর ছোটো বোনের সাথে একটা মেয়ে এসে কথা বলতেছে, এবং মেয়েটা বোরকা পরিহিত অবস্থায় ছিল, মানে বোরকা পরা ছিল, মুখটা খোলা, এবং আমার বন্ধুর বোনের সাথে খুব ক্লোজ হয়ে কথা বলতেছে। আমি এটা দেখলাম, মানে যে মেয়ের বিয়ে এর সাথে। পরে এই মেয়েটা তখন দেখলাম যে অনেকক্ষণ এখানে ঘোরাফেরা করলো, এদিকে গেল সেদিকে গেল, মোটামুটি অনেকক্ষণ ঘোরাফেরা করলো, এবং করার পরে রাত্রিবেলা মেয়েটাকে আমি আর দেখতে পাচ্ছি না। আমার জীবনে এই মনে হয় প্রথম কোনো একটা মেয়ের দিকে আমার নজর গিয়েছে। আমি তো কখনোই কোনো মেয়ের সাথে কথা বলতাম না, যখন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, মেয়েদেরকে দেখলে আমি 10 হাত দূরে থাকতাম, কারণ মেয়েদেরকে খুব ভয় পাই যে এদের সাথে কথাবার্তা বললে কী হয় না হয়, মানে আমার ভিতরে অনেকটা ভয় কাজ করে। আমি এই জন্য মেয়েদের কাছ থেকে একটু দূরে থাকতাম। তো এই মেয়েটাকে দেখে না কেন যেন আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। গভীর রাতের অন্ধকারে মেয়েটা হঠাৎ হারিয়ে যায়, আমার মেয়েটাকে আমি আর দেখি না। এবং না দেখার পরে আমার বন্ধুর সাথে তখন আমি ঘুমাইতে গেলাম। পরে আমি বন্ধুরে বললাম যে দোস্ত, একটা কথা বলি। বলে বল। আমি বললাম আজকে তোর বোনের সাথে এরকম লম্বা করে, মানে ফর্সা একটা মেয়ে তোর বোনের সাথে কথাবার্তা বললো বোরকা পরিহিত অবস্থায়। আচ্ছা, তোদের হিন্দু ধর্মে কি বোরকা পড়ে? ও তখন আমাকে বলেছে না, আমাদের হিন্দু ধর্মে তো বোরকা পড়ে না। আমি বললাম তাহলে কি মেয়েটা মুসলিম ছিল? বলে তুই কার কথা বলতেছিস? মুসলিম তো অনেক মেয়েরাই আসছে, অনেক মেয়েরাই তো এখানে আসছে, অনেক মেয়েরাই তো দুষ্টমি করছে আমার বোনের সাথে। কারণ আমার বোনের মানে যত বান্ধবী আছে সব মেয়েরাই হিন্দু, মানে হিন্দু মেয়েদের সাথে আমার বোনের মানে সম্পর্ক অনেক ভালো। মুসলিম, সব মেয়েরাই মুসলিম মেয়েদের সাথে আমার বোনে বেশি মিশত। তখন আমি বললাম যে মেয়েটার মুখের বর্ণনা দিলাম যে এরকম এরকম। আমার বন্ধু বলে দেখ, আমাদের পাড়ায়, মানে আমাদের যে মুসলিম পাড়া আছে বা হিন্দু পাড়া আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে শিখা, এবং তুই যার বর্ণনা দিচ্ছিস সে মনে হয় শিখা হবে। তো এটা বলে, এবং আমরা তো ঘুমাইতে গেলাম দিনের বেলায়, কারণ সারা রাতে তো হচ্ছে মজা মাস্তি হলো। এবার আমার বন্ধু তখন একজনে ডাক দিল, একটা হিন্দু মেয়েরে ডাক দিয়ে বলতেছে গিরে কালকে রাত্রে কি শিখা আসছিল? ওই মেয়েটা বলে হ্যাঁ আসছিল। তো বলে শিখা কি বোরকা পরে আসছিল? ওই মেয়েটা বলে হ্যাঁ, শিখাবো বোরকা পরে আসছে। এটা বলার পর আমার বন্ধু তখন আমাকে বলতেছে তৌসিফ, এটা হচ্ছে শিখা, এটা একটা মুসলিম পাড়ার মেয়ে, ওর বাবা প্রাক্তন মেম্বার, আগে মেম্বার ছিল, এরকম প্রাক্তন মেম্বার, এবং ও আমাদের পাশের পাড়ার মেয়ে। কেন, তোরে কিছু বলেছে?
আমি বললাম, না আমার কিছু বলে নাই, কিন্তু কেন জানি মেয়েটার আমার খুব ভালো লেগেছে বন্ধু। এটা বলার পর না আমার বন্ধু তখন খাট থেকে লাফ দিয়ে বসে গেল। বসে বলতে, স্যার তৌসিফ তুই কী বলিস? আমি তখন চশমাটা চোখ থেকে খুলে আমার কাপড় দিয়ে পরিষ্কার করে আবার চোখে দিয়ে বললাম, হ্যাঁ রে বন্ধু, এই মেয়েটারে আমার বড্ড ভালো লেগেছে। আমার বন্ধু বলে, দেখ জীবনে এই প্রথম তোর সাথে আমার বন্ধুত্ব, আজকে বহু বছর, এই প্রথম তোর মুখে কাউকে ভালো লাগতে শুনেছিলাম। তোর ভিতর যে ভালো লাগার মতো একটা মন আছে, আমি তো সেটাই ভুলে গিয়েছিলাম। তুই যে কাউকে ভালোবাসতে পারিস এটি তো আমার জানা ছিল না। আমার বন্ধু তখন আমাকে বলে, এই মেয়েটাকে ভালো লাগে, তার সাথে প্রেম করবি? আমি তখন বললাম, দোস্ত তুই তো দেখিস আমার শরীরের অবস্থা, আমার মতো ছেলের সাথে কেউ কোনোদিন প্রেম করবে? আমার বন্ধু বলে, আরে প্রেম তো হয় মন থেকে, শরীর থেকে নয়। আমি বললাম, আমার মাথায় চুল নেই, তার উপরে আমি এত মোটা এক চশমা পরে থাকি, শরীরে আমার চর্বিতে ভরা, আমার মতো একটা ছেলেরে কি কোনো মেয়ে ভালোবাসতে পারে? আমার বন্ধু তখন বলে, দেখ তুই এরকম করে বলিস না, এই মেয়েটা অনেক ভালো, মেয়েটা দেখতে শুনতেও ভালো, এবং আমাদের পাড়াতে মেয়েটা অনেক ভদ্র আছে। আমি চেষ্টা করবো এই মেয়ের সাথে তোর সম্পর্ক করাই দেওয়ার জন্য। আমার বোনের বিয়েটা শেষ হোক, বোনের বিয়ে শেষ হলে পরে তুই থাকিস, আমি এই মেয়ের সাথে তোর কথা বলাই দিব। আমি তখন আমার বন্ধুরে বললাম, যদি এই মেয়েটাকে আমি পাই তবে আল্লাহর কাছে দুনিয়া তার কিছুই চাই না, এরকম একটা মেয়ে যদি আমার বউ হয়, আমার সারা জীবনের স্বপ্ন সাধন হবে। যাই হোক, বন্ধুর সাথে কথাবার্তা বললাম, এবং আমার বন্ধুর বোনের বিয়ের মধ্যেই মেয়েটা আবারও আসে। এর পরের দিনে আবারও আসে, এবং আসার পরে আমার বন্ধু তখন আমার সাথে কথা বলাই দেয়, মেয়েটাকে চেয়ারে বসায় এবং বসিয়ে বলতেছে, তৌসিফ ওর সাথে গল্প কর, তোর ভালো লাগবে, তোর তো একা একা লাগে, তোর ভাল লাগে না, ওর সাথে কথাবার্তা বল, তোর ভালো লাগবে। এরকম করে মেয়েটারে বসাই দিল, এবং বসাই দেওয়ার পরে আমি তখন মেয়েটার পাশে এসে বসে আছি, কিছু বলি না। মেয়েটা আমার দিকে তাকাচ্ছে বারবার, আমি আর চোখে চোখে মেয়েটার মুখের দিকে তাকাচ্ছি, আমার দিকে বারবার তাকাচ্ছে। তাকায় কিছুক্ষণ পর আমরা বলতেছে, আচ্ছা আপনারা কি শহরের সব ছেলেগুলো ফার্মের মুরগির মতো, সবাই কি একরকম? আমি ভাবলাম আমি তো একটু মোটা, মনে হয় এই জন্য বলতেছে। আমি বললাম যে, তুমি আমাকে এরকম করে কেন বলতেছো, মানে আমি যে মোটা এই জন্য? বলে, না মোটা তো মানুষ হতেই পারে, কিন্তু আপনি এরকম কেন জিমাচ্ছেন কেন? আমার মতো একটা সুন্দরী গর্জিয়াস মেয়ে আপনার পাশে বসে আছে, অ্যাটলিস্ট আমাকে কেমন আছে এটা তো জিজ্ঞেস করতে পারেন। আমি তখন বললাম, আসলে আমার অভ্যাস নেই, তো কখনো কারোর সাথে এরকম করে কথা বলি নাই, আমার অভ্যাস নাই। মেয়েটা তখন বলে, তা অভ্যাস নেই, অভ্যাস করতে হবে না, বিয়ের বয়স তো মনে হয়ে গেছে, বিয়ে করছেন? আমি বললাম, না না বিয়ে করি নাই। পরে আমাকে বলে, কি করেন ঢাকাতে? আমি বললাম, ও আর আমি একসাথে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমরা একসাথে পড়াশোনা করি। আমাকে তখন বলে, ও মাত্র এইচএসসি দিয়েছেন, বাট আপনাকে দেখলে মনে হয় আপনি পড়াশোনা শেষ করে ফেলছেন। আমি বললাম, আমাকে এভাবে লজ্জা দিয়েন না, আমি একটু স্বাস্থ্যবান তো, এরকম করে বললে আমার লজ্জা লাগে। মেয়েটা বলে, না লজ্জা লাগার কিছু নাই, যেটা সত্যি সেটাই তো বললাম। কী নাম আপনার? আমি বললাম, আমার নাম তৌসিফ। বলে, ও আচ্ছা, নামটা তো অনেক সুন্দর রাখছে আপনার পরিবার, আপনার আব্বা আম্মা কী করে? আমি বললাম, আমার আব্বা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর আমার মা হচ্ছে গৃহিণী। বলে, ভাই বোন কয়জন? আমি বললাম, আমি আর আমার বড় একটা বোন আছে। তো এরকম করে বলতেছি, মেয়েটা আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। একটা পর্যায়ে আমার লজ্জা লেগে গেছে, মানে আমার খুব লজ্জা লাগতেছে যে আমার দিকে তাকায় মুসকে মুসকে হাসে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, জাস্ট মিনিট। এইটা বলে আমি ওখান থেকে উঠে চলে আসছি, এবং উঠে এসে আমার বন্ধুরে কল দিচ্ছি। মেয়েটা তখনও বসে আছে। কল দিয়ে আমার বন্ধুরে বললাম যে, বন্ধু এই ঘটনা আমার লজ্জা লাগে, মেয়েটা আমাকে এটা বলছে। এবং এরই ম্যাচে আমি জানালায় উঁকি মেরে দেখলাম আমার বন্ধু এসে মেয়েটাকে বকাবাদ্য করতে শুরু করলো। এই তুই আমার বন্ধুরে কি বলছিস, এরকম করে কথা বললি কেন? এবং মেয়েটা তখন রাগ করে উঠে চলে গেল। আমি এসে বন্ধুরে বললাম, এটা তুই কী করলি, এই কাজটা কি তুই ভালো করলি? এই মেয়েটার সাথে এরকম ব্যবহার করা কি তোর ঠিক হয়েছে? বন্ধু তুই কাজটা ভালো করিস তাই, তোর বেটা। ওরে বুঝাইলাম সুজাইলাম, এবং এরপরে আমার বোনের বিয়ে মোটামুটি শেষ হয়ে গেল। এই মেয়েটা আর আসলো না, এবং না আসার পরে একদিন হলো কি, মানে আমার বন্ধুর বোনের বিয়ে শেষ হবার পরেও আমি ওখানে আরও 2-3 দিন থাকলাম। এবং একদিন হলো কি, ওদের উঠানের মধ্যে বসে আছি, এমতো অবস্থার ভিতরে একটা ঘুড়ি উঠতেছে, ওদের বাড়ির উঠানে একটা ঘুড়ি উঠতেছে। তো আমার বন্ধু তখন একজনরে বললো, ঘুড়ি কে রে উড়াইতেছে? তখন বলে, শিখা আপু। মানে আমার বলে, বন্ধু তোর গার্লফ্রেন্ডে ঘুড়ি উড়ায় যাবি? আমি বললাম, ধুরু বেটা, আমি এই মেয়ের সামনে যাব না, ওই মেয়ের সামনে গেলে আমার লজ্জা লাগবে। আমারে বলতে, স্যারে লজ্জা লাগার কিছু নেই, তুই চল, তোরে নিয়ে যাব। এই বলো তখন আমারে মানে বিলের দিকে নিয়ে গেল। মেয়েটা যেখানে ঘুরে উড়াচ্ছে ওইখানে ধানি জমি আছে, মানুষের ফসলি জমির ওখানে। দেখলে আপনি অবাক হয়ে যাবেন, ছেলেদের মতো করেই ঘুরে উড়াচ্ছে। এই মেয়েটা এত সুন্দর, তার চেহারার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। পুরো ঢাকা শহরে মনে হয় এরকম একটা মেয়ে খুঁজে পাওয়া যাবে না, যার চেহারা এত গর্জিয়াস, এত মায়াবী, এত চমৎকার রকমের একটা মেয়ে। এবং আমার কাছে মনে হয় বিধাতা তাকে নিজের হাতে তৈরি করেছে।
এক পর্যায়ে মাঠের মধ্যে গেলাম। মাঠে যাওয়ার পরে মেয়েটা তখন বলতেছে, ভাই মানে আমার বন্ধুরে বলতেছে যে দাদা ঘুড়ি তো ধরে রাখতে পারতেছি না, ঘুড়ি তো উড়ে যায়, অনেক বাতাস, আপনার বন্ধুটার এদিকে দেন, আপনার বন্ধুর কোমরের মধ্যে সুতাটা বাঁধি, তাহলে আর ঘুড়ি যাবে না নিশ্চিত, ঘুড়ি তো আমাকে নিয়ে চলে যাচ্ছে, অনেক বাতাস। আমি বললাম দেখছিস আমার অপমান করতেছে। আমার বন্ধু বলে আজকে হয় মেয়ের সাথে তোর কিছু একটা হবে, নাইলে তোর এখান থেকে যেতে পারবি না, তুই মেয়ের সাথে কথা বলবি যা। আমার ধাক্কায় মেয়ের কাছে পাঠাইলো। পাঠানোর পর আমি বললাম তাহলে কি আমি সুতাটা ধরবো? মেয়ে বলে হ্যাঁ আপনি ধরলে তো ভালোই হয়। আমি তখন সুতাটা ধরে দাঁড়িয়ে আছি এবং মেয়েটা আমাকে বলে একটা কাজ করেন, একটু সরে দাঁড়ান, একটা জায়গায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, মাটি তো ফেটে নিচের দিকে ডুবে যাবেন। মানে একটা মানুষকে অপমান করার জন্য যা বলা দরকার মেয়েটা আমাকে এরকম করে কথা বলে। এভাবে একদিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং কাটতে কাটতে মেয়েটার সাথে আমার কিছুই হলো না, কথোপকথন এরকম করেই হলো। এবং হতে হতে একটা পর্যায়ে আমরা তখন আবারও চলে গেলাম, ঢাকাতে চলে আসলাম। এবং বাসে আস্তে আস্তে বলতেছি যে দোস্ত মেয়েটার আমার খুব ভালো লাগছে রে, যদি মেয়েটারে বিয়ে করতে পারতাম, ওরকম করে বলে। আমার বন্ধু বলে তোর দ্বারাই হবে না, এতদিন থাকার পরেও তুই মেয়েটারে কোনো কিছু বলতে পারলি না, তো এরপরে তোর দ্বারা আর কি আশা করা যায়, এরকম করে আমাকে কথাবার্তা বলে। যাই হোক একটা পর্যায়ে এমন করতে করতে আমি তখন পাড়ায় চলে আসি, মানে আমাদের এলাকায় চলে আসি, বাড়ি মানে আমাদের ঢাকাতে চলে আসি। এবং ঢাকাতে আসার পরে তখন আমার রেজাল্ট আউট হয়, এর মাঝে রেজাল্ট চলে আসে, আমি খুব ভালো রেজাল্টে এসএসসি পাস করি, মানে এইচএসসি পাস করি। এবার আমার আব্বা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানে আমার আব্বা যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, ওই সময় আমার আব্বু কিন্তু রিটায়ার্ডে চলে আসে, মানে আব্বু রিটায়ার্ড হয়ে যায়। তা আমি তখন ওই বিশ্ববিদ্যালয়ে তখন ভর্তি হই, ওই আব্বুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমার বন্ধুরা এক একজন এক এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, মানে আমার যে হিন্দু ফ্রেন্ড ছিল ও চলে যায় ওর এলাকাতে, ও এলাকাতে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এভাবে যাচ্ছি আসতেছি, এমন করতে করতে হঠাৎ করে আমার পরিবারের মাঝে একটা কথোপকথন শুনতেছিলাম, মানে আমার বিয়ে নিয়ে। এর মাঝে আমার যে বড় বোন আছে, আমার বড় একদিন আমার ডাইকা বললো ভাইয়া, আমার বড় বোন কিন্তু আমার অনেক বড় সিনিয়র, এরপর উনি আমাকে ভাইয়া করে ডাকে। আমার বড় বোন আমাকে বললো ভাইয়া তসিফ ভাইয়া, এখন আম্মু তো তোমার জন্য ছেলে মানে মেয়ে দেখতেছে, আম্মু তোমার জন্য মেয়ে দেখতেছে, তোমাকে বিয়ে করাই দিবে। আম্মু নাকি সারাদিন বাসায় একা একা থাকে, আম্মুর ভালো লাগে না, আম্মুর অনেক মন খারাপ লাগে, এখন আম্মু বলতেছে যে তোমার বিয়ে করাই দিবে। এবং আম্মু যদি তোমাকে বিয়ে করাই দেয় তাহলে আম্মুর গল্প করার মতো একটা মানুষ হলো, ইভেন আম্মুর সময়টা অনেক ভালো কাটবে, একটা গল্প করার মানুষ পাবে, এই জন্য আম্মু চাচ্ছে কি তোমাকে বিয়ে করাই দেওয়ার জন্য। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বিয়ে করাই দিলে কি আর করা, বিয়ে করে ফেলবো, এরকম করেই বললাম। এবং এমন করতে করতে আমার বাবা মা তখন আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করে। ইতিমধ্যে আমাকে 2-3টা মেয়েও দেখায়। আমার কিন্তু অতটা বয়স হয় নাই, মাত্র ইন্টারমিডিয়েট থেকে আপনার অনার্সে ভর্তি হয়েছিলাম এই সময়। আমার আব্বা আমাকে মেয়ে দেখায়, আমি মেয়ে দেখতে গেলে আমার মেয়ে পছন্দ হয় না, মানে আমি যে মেয়েকেই দেখি বাট আমার চোখের সামনে শুধু বারবার ওই শিখা মেয়েটাকে ভাসতে থাকে। মানে যে মেয়ের দিকে তাকাই মানে শিখারই খুঁজতে থাকি, যে শিখার মতো চোখ আছে কিনা, শিখার মতো লম্বা কিনা, এবং শিখার মতো মায়াবী চেহারা কিনা, এই জিনিসগুলো খুঁজতে থাকি। তো আমি কোনো মেয়ের মাঝে না শিখারে খুঁজে পাই না, 1টা 2টা 3টা করে আমার পরিবার আমাকে প্রতিনিয়তই মেয়ে দেখিয়ে যাচ্ছে। এভাবে অনেকগুলো মেয়ে দেখানোর পরে আমার ব্যাগটার সময় হাঁপিয়ে গেছে। আমার বোনরে বলল যে তুই তৌসিফের সাথে কথা বল, তৌসিফের আকার ভঙ্গি বা কথা বলার ধরন দেখে মনে হচ্ছে যে তৌসিফের কাউরে ভালো লাগে, ওর মনে হয় কাউকে ভালো লাগে, কারোর সাথে ওর কোনো একটা সম্পর্ক আছে, এবং এই জন্য আমরা যে মেয়েগুলোকে দেখাচ্ছি এই মেয়েগুলোর পছন্দ হয় না। তুই একটা কাজ কর, তৌসিফের সাথে একটু ভালো করে কথা বল, ওর সাথে একটু ভালো করে কথা বলে জিজ্ঞেস কর যে ওর কাউকে ভালো লাগে কিনা। তো আমার বড় বোন তখন আমাকে জিজ্ঞেস করে, এবং বড় বোন জিজ্ঞেস করার পরে আমি আমার বড়াপুর কাছে কিছু বলি না, বলি যে না আমার ভালো লাগা নাই, কারোর সাথে আমার প্রেম নেই, সত্যি কথা বলতে আমার তো কারোর সাথে প্রেমই নেই। তারপর আমার দাদির একদিন আমি বললাম যে দাদি, আমি আমার হিন্দু বন্ধুর বিয়ের বাড়িতে গেছিলাম, ওখানে একটা মুসলিম মেয়ে দেখছি, এখন ওই মেয়েটার মতো আমার আব্বা আমার যত মেয়ে দেখাইলো এরকম একটা মেয়ে আমি দেখলাম না। ওই মেয়েটা আমার এত ভালো লাগছে, এরকম একটা মেয়ে যদি দেখতাম তাহলে বিয়ে করে ফেলতাম। আমি আমার দাদিরে বলতেছি, আমার দাদি তখন আমার ডাইকা বলে তোর কোন বন্ধুর বিয়েতে গেছিলি? আমি এমন বললাম যে আমার একটা হিন্দু বন্ধু, এমন ওই যে আমি বেশ কয়েকদিন ধরে বাড়িতে ছিলাম না এইচএসসির পরে, তখন আমার দাদি বলে ওই মেয়ের ঠিকানা জানিস, যেটা তুই গ্রামে দেখে আসছিস? আমি বললাম যে না ঠিকানা জানি না, তবে এটা আমাদের বন্ধুর পাড়ার, আমার বন্ধু যে আছে আমার বন্ধুর পাশের পাড়ার। আমার মা তখন আমার দাদি তখন আমাকে বলে তোর বন্ধুর নাম্বার দে, আমার এইটা বলে। তা আমি যখন বলি নাম্বার দেওয়ার জন্য বলে, আমি তখন আমার দাদির কাছে আমার বন্ধুর নাম্বারটা লিখে দিয়ে আসি, মানে কাগজে লিখে দিই। এবং ওই দিনে রাতের বেলা আমার বন্ধু আমারে কল দেয়। এমনি কিন্তু ওর সাথে আমার আগের মতো আর কথা হয় না, আগে যেরকম ধরেন অনেক কথাবার্তা হইতো, অনেক কথাবার্তা বলতাম, এবং যখন আলাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ওভাবে কথা হয় না। তো মাঝে মাঝে হয়তো 3 দিন 4 দিন বা সপ্তাহে মাসে এরকম করে কথা হয়। ওই তখন আমার ফোন দিয়ে বললো রাতের বেলায়, কিরে তুই কি শিখার বিষয়ে তোর আব্বা আমারে কিছু বলছিস? রাতের বেলা আমার ফোন দেয়।
আমি তখন বললাম যে না বন্ধু, আমি তো কিছু বলি নাই। বলো তোর আম্মু আমারে ফোন দিছে, তোর আম্মু ফোন দিয়া বললো এখন তুই যে আমার বোনের বিয়েতে গেছিস, কোন মেয়ে তোর পছন্দ হয়েছে বা এটা আমাকে জিজ্ঞেস করলো। আমি তখন বললাম যে আন্টি, আমাদের পাশের পাড়ার একটা মেয়ে, প্রাক্তন মেম্বারের মেয়ে শিখা, ওই মেয়েটারে নাকি তৌসিফের ভালো লাগছে। আমি বলি তুই বলে দিছিস? বলে হ্যাঁ আমি বলে দিছি, আন্টি আমাকে জিজ্ঞেস করলো, আমি বলে দিছি। কেন? আমি বললাম দেখ এই ঘটনা, আমার পরিবার আমাকে বিয়ে করাবে, বিভিন্ন জায়গায় মেয়ে দেখতেছে, তো এখন আসলে আমার পরিবার যে আমাকে বিয়ে করাবে মেয়ে দেখতেছে, বাট ওই মেয়ে একটাও আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না। যার জন্য আমি দাদি এটা বললাম যে আমার বন্ধুর বোনের বিয়েতে গেছিলাম, ওইখানে যেরকম একটা মেয়ে দেখছি ওই রকম মেয়ে যদি পাইতাম তাহলে আমি বিয়ে করতাম। পরে আমার দাদি তো নাম্বার নিয়ে গেছে মনে হয়, এরপর আম্মুকে দিছে। এখন ও আমারে বলে তুই কি শিকারে বিয়ে করবি, এমনি আমারে বলে। আমি তখন বললাম যে দেখ বন্ধু, এখন তোরে কি বলবো আমি তো বুঝতেছি না। আমার বন্ধু আমারে বলে দেখ তৌসিফ, তোরা একটা কথা বলি, তুই শিকারে বিয়ে করিস না, এমনি আমার কথাটা বলে। আমি তখন বললাম কেন তুই এরকম করে বললি কেন, তুই না বললি মেয়েটা অনেক ভালো? ও আমাকে বলে আমি তো সেটাই জানতাম যে মেয়েটা অনেক ভালো, কিন্তু ইদানিং মেয়েটার সম্বন্ধে অনেক কথাবার্তা শুনতেছি, অনেক বেশি সুন্দরী, তো এত সুন্দরী মেয়েরে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যায় না। আমি তখন বললাম তা তো জানি না, কিন্তু মেয়েটার তো ভালো লাগছে। আমার বন্ধু বলে দেখ তুই যদি ভালো করতে পারিস তাহলে বিয়ে কর, সমস্যা নাই, তবে আমার সাজেশন থাকবে যে না। এইটা বলে আমার বন্ধু তখন ফোন কেটে দিল, আর আমার বন্ধুর সাথে আমার কথা হয়নি। এভাবে প্রায় আপনার 15 দিনের মতো কেটে গেছে। এই বিষয়টা ওই 15 দিনের মধ্যে ওখানেই ধামাচাপা পড়ে গেছে। এটা নিয়ে আমার বাবা মা আর কোনো কথা বলে না, আমিও কোনো কথা বলি না। ওই 15 দিন পর্যন্ত জিনিসটা ওভাবে পড়ে আছে। এবং 15 দিন পরে আমার আব্বু একদিন আমার বলতেছে যে তৌসিফ, আমরা এক জায়গায় যাব, তুমি আমাদের সাথে যাবা, এরকম করে আমারে বলে। আমি তখন বললাম যে এক জায়গায় যাব, তোমরা আমার সাথে যাবা মানে কোথায় যাবে? আমার আব্বু বলে যাব, তুই রেডি হইস। পরের দিন তখন সকালবেলা রেডি হইলাম, কোথায় যাবে তা তো আর জানি না। আমাদের নিজেদের একটা গাড়ি আছে, ওই গাড়ি নিয়ে আব্বা আম্মা আমি, আমার বড় বোন আর হচ্ছে কি আমার আমরা এই কয়েকজনে রওনা দিলাম। এখন রওনা দিতে দিতে হঠাৎ করে আমার আব্বুর মোবাইলে একটা কল আসছে। কল আসার পর আব্বু লাউড স্পিকার দিয়ে কথা বলতেছে। আমি শুনতে পেলাম যে কণ্ঠটা আমার বন্ধু হচ্ছে আমার ওই হিন্দু বন্ধুর। আমি তখন আমার আব্বুরে বললাম যে আব্বু তুমি কি ওদের ওই দিকে যাচ্ছ নাকি? আমার আব্বু বলে হ্যাঁ। আমি বললাম ওদের ওই দিকে কেন যাচ্ছ? আব্বু বলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি তখন গাড়িতে বলতেছি আব্বু আমাকে সারপ্রাইজ দিবা আমি তো তোমার কথা বুঝতেছি না। আমার আব্বু বলে তুমি যেই মেয়েরে পছন্দ করছো ওই মেয়ে দেখতে চাইতেছি। আমি তখন এত লজ্জা পাইছি আমার আব্বুর কাছে। আমি কিন্তু আব্বুকে অন্যরকম রেসপেক্ট করতাম, আব্বুর সাথে অতটা ফ্রি ছিলাম না যে সব বিষয় আব্বুর সাথে শেয়ার করতে পারতাম না। একরকম লজ্জা পাইছি। এরপরও গাড়িতে বসে আছে এবং একটা পর্যায়ে ওই জেলা শহরে আমাদের গাড়িটা যাওয়ার পরে আমার বন্ধু তখন গাড়িতে উঠলো। উঠার পর আমি আর ওর সাথে কথা বলি না এবং ডিরেক্টলি হচ্ছে তখন ওই পাড়ায় চলে গেছি, মেয়েদের পাড়ায়। এবং যাওয়ার পরে গাড়ি থেকে নামার পরে দেখলাম যে মেয়ের পরিবারে আমাদের জন্য খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করছে এবং অনেক আপনার হাঁস জবাই এইটা করে মোটামুটি গ্রামীণভাবে অনেক আয়োজন। মেয়ের বাবারও অনেক বিল্ডিং দেখলাম, মোটামুটি গ্রামের মধ্যে ভালো অবস্থানে আছে। পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে মেয়ের বাবা বলতেছে, আমার আব্বু বলতেছে যে আমরা এবার মেয়েটা দেখে ফেলি, কারণ আমরা তো আবার ঢাকায় ব্যাক করব। পরে মেয়ে দেখালো, মেয়েরও রেডি করে আনলো। ওই তো এমনিই সুন্দরী, আরও সাজানোর পরে মনে হচ্ছে একটা গোলাপের মাথায় ঘোমটা দিয়ে আমার সামনে নিয়ে আসছে, এরকম মনে হচ্ছিল, এত সুন্দর লাগতেছে। আমি মেয়েটার দিকে তাকায় আছি। পরে আমার আব্বা বলে কি পছন্দ হয়েছে? আমি বললাম ও তো আমার আগ থেকেই পছন্দ। এবার এরকম করে আমার আব্বা তখন মেয়ের পরিবারে বলল যে আপনারা কবে যাবেন? আমরা চলে যাচ্ছি, আমাকে ফোনের মাধ্যমে জানাই দিন যে আপনারা কবে যাবেন, এবং আপনারা যেদিন যাবেন ওদিন আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। আমরা যাবো, আপনারা যেদিন যাবেন ওইখানে বিয়ের দিন তারিখ ঠিক করব। এই কথা বলার পরে আমি তো তখন খুশিতে টুইটম্বর, আলহামদুলিল্লাহ, আমি যারা পছন্দ করতেছি বা পছন্দ করি তার সাথে আমার বিয়ে ঠিক হইতেছে, এর থেকেও খুশির সংবাদ আমার আর কিছু হতে পারে না। এবং এরপরে তখন বাড়িতে আসি, আমাদের ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে এভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখতেছি আমার পরিবারের মানুষগুলো কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে। সবার একটু মন খারাপ, একটু মন খারাপ, মন খারাপ। আমি বুঝতেছি না কেন মন খারাপ কেন। এবং এভাবে কয়েকদিন কাটার পরে একদিন কেউ আর কোনো কথা বলে না, কিন্তু সবাই একটু চুপ হয়ে গেছে। একটা দিন কয়েকদিন পর আমি দাদিরে বললাম কি ব্যাপার দাদি, আমার ওই দিন নিয়ে গেল গ্রামের মধ্যে মেয়ে দেখানোর জন্য, মেয়েও দেখলাম, কথাবার্তাও হলো, মেয়েও আমার পছন্দ হইলো, এবং এরপরে মেয়ের পরিবারে আসার কথা, মেয়ের পরিবার কবে আসবে? আমার দাদি বলে মেয়ের পরিবার আসবে না। আমি বললাম কি বলো দাদি, মেয়ের পরিবার আসবে না কেন মেয়ের পরিবার আসবে না? আমি তো মেয়ের সাথে কথাবার্তা বলে ওখানে সব কিছু ঠিকঠাক করে আসলাম, মেয়ের পরিবার আসবে। আমার আব্বাকে বললো ওরা কবে যাবে ফোন দিয়ে জানাবে। আমার দাদি বলে হ্যাঁ তারা ফোন করেছিল, তারা ফোন করে বলেছে তাদের মেয়ে রাজি না। আমি বললাম মেয়ে রাজি না? কেন রাজি না?
আমার দাদি বলে, নাতি রে, তুই বললি তুই কষ্ট পাবি, আমি নাই বলি। আমি বললাম, না দাদি তুমি বলো, আমি কষ্ট পাবো না, মানে আমার কাছে বলো কি হয়েছে। আমার দাদি তখন বলে, মেয়ে তোরে দেখে পছন্দ করে নাই। মেয়ে বলে, টাকা পয়সা থেকে কি হবে, তোর মতো ছেলের কাছে বিয়ে বসবে না। এবং মেয়ে বলতেছে তার বাপ মাই যদি জোর করে তোর কাছে বিয়ে দেয় তাহলে মেয়ে আত্মহত্যা করবে। মানে আমার তখন এত কষ্ট হয় ভাই, আমি কি বলবো আপনাকে, বলে বোঝাতে পারবো না। আমার জীবনে মনে হয় ওই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। মানে আমার সমস্ত স্বপ্নগুলো তখন ভেঙে যায়। বিশ্বাস করে আমি এরপরে জিমে ভর্তি হয়ে গেছি। মানে এই ঘটনার যেদিন ঘটছে এর পরের দিনে আমি জিমে ভর্তি হয়েছি। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে জিম করতাম, এরকম করতাম, কিন্তু আমি স্বাস্থ্য কমাতে পারতাম না, মানে আমার শরীর কমাতে পারতাম না। বিকজ আমি একটা রোগের মধ্যে ছিলাম, আমার শরীরে একটা রোগ ছিল, যার কারণে আমি স্বাস্থ্য কমতো না, মানে আমি খাবার কন্ট্রোল করতে পারতাম না, আমার খাবার খেতেই হতো। এরকমভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমার পরিবার তখন সিদ্ধান্ত নিল তারা আমাকে উন্নতরে বিয়ে করাই দিবে, আমাকে উন্নতরে বিয়ে করাবে। এরকম করে তারা তখন মেয়ে খুঁজতেছে। এই মেয়ে যেহেতু এরকম করছে, বা এই মেয়ে যেহেতু আমার কাছে বিয়ে বসবে না, তারা উন্নতরে আমার জন্য মেয়ে খুঁজতেছে। আমি বলি আমি বিয়ে করব না। আমি বলতেছি যে না, আমি বিয়ে করব না, তোমরা উন্নতরে মেয়ে খোঁজো, তাতে কী হয়েছে, আমি বিয়ে করব না। আমার এই মেয়েকে যেহেতু বিয়ে করতে চাইছি, ওর যেহেতু বিয়ে হয় না, আমি বিয়ে করব না। মানে আমি আর বিয়ে করি নাই, এবং বিয়ে না করে আমার পরিবার আমাকে চেষ্টা করেছে বিয়ে করানোর জন্য, কিন্তু আমি করি নাই। ঠিক তার 3 মাস পরে এই মেয়ের পরিবার যখন প্রত্যাখ্যান করে দিল, তার 3 মাস পরে একদিন হঠাৎ করে আমার এই নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি কলটা রিসিভ করার পরে আমারে বলতেছে যে ভালো আছেন। যখন ভালো আছেন কথাটা বললো, আমাকে তো সচরাচর কখনো মেয়েরা কল দেয় না, মানে কোনো মেয়ে তো আমাকে কল দেয় না। এটা কি আমারে কল দিল? আমার কোনো ক্লাসমেট মেয়েও, কিন্তু আমার কোনো মেয়ে ফ্রেন্ড নাই। এমনি মেয়ে ক্লাসমেট আছে, কিন্তু কোনো মেয়ে বান্ধবী নাই যে আমার নাম্বারে কল দিতে পারে। পরে আমি বললাম, আপনি কে? বলে, আমি শিখা। যখন শিখা কথাটা বললো, ভাই মনে হয় বুকের মধ্যে আগুন জ্বলে গেছে। আমি বললাম, আপনি আমার নাম্বার কোথায় পাইছেন? আমার নাম্বার তো আপনার পাওয়ার কথা না। বলে, দাদার কাছ থেকে নিছি। আমি বললাম, আমার বন্ধুর কাছ থেকে? বলে, হ্যাঁ। তো আমি বললাম, কেন ফোন করেছেন? অপমান করার জন্য? বলে, না, অপমান করার জন্য ফোন করি নাই, ফোন দিয়েছি একটা কথা বলার জন্য। আমি বললাম, ঠিক আছে, কি বলবেন বলেন। তো মেয়েটা আমাকে বলতেছে, ভাই আমি সরি। আমি তখন বললাম, সরি কেন? বলতেছে, না আসলে আপনি কি এইভাবে আপনার পরিবারকে অপমান করা, আপনাকে অপমান করা, আমার এটা ঠিক হয়নি, আমার এটা ভালো হয়নি। আল্লাহ তো সবাইকে তার মতো করেই সৃষ্টি করেছে, মানে আল্লাহ তো সবাইকেই আল্লাহ নিজ হাতে বানিয়েছে, এবং আল্লাহ সবাইকে অনেক ভালোবাসে, তার প্রতিটা বান্দাকে। তো আল্লাহ আপনাকে যেরকম বানাইছে আপনি তো সেরকমই হয়েছেন, এবং কেন আমি আপনাকে এইভাবে অপমান করলাম, আমার নিজের কাছে অনেকটা গিল্টি ফিল হচ্ছে। আমি বললাম, আচ্ছা বাদ দেন, সমস্যা নাই, আমি যেমন আমার মতো ছেলে আপনার পছন্দ হয় নাই, এখন আর কি বলবেন। পরে বলে, আপনি কি বিয়ে করছেন? আমি বললাম যে না, আমাকে আমার পরিবার এরপরে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করছিল, বিভিন্ন জায়গায় মেয়েটে দেখছিল, কিন্তু আমি বিয়ে করি নাই। তা আমাকে বলতেছে, কেন বিয়ে করলেন না কেন? আমি বললাম, না বিয়ে করি নাই, এমনিই করি নাই, শরীর কমানোর জন্য জিম করতেছি, স্বাস্থ্য কমাচ্ছি, এবং অনেকটা কমে গেছে। পরে আমাকে বলে, তাই নাকি, আপনি ভালো হয়ে গেছেন? তা আপনি যদি স্বাস্থ্য কমে যায়, ঠিক হয়ে যায়, তাহলে তো আমি আপনাকে বিয়ে করব। তা আমি বললাম, দেখেন দুষ্টুমি করবেন না তো। বলে, না দুষ্টুমি করতেছি না, আপনি কি ঢাকায় আছেন? আমি বললাম, হ্যাঁ আমার বাসা ঢাকায়, তো আমি ঢাকায় তো থাকবো। আমাকে বলে, তাহলে কি আপনার সাথে একটু দেখা করা যায়? আমি বললাম, আপনি কোথায়? মেয়েটা বলে, আমিও ঢাকায় আসছি। আমি বললাম, ঢাকায় কোথায় আসছেন? বলে, আমার একটা রিলেটিভের বাসায়। পরে আমি বললাম, রিলেটিভের বাসা কই? পরে বাসার ঠিকানা দিল, দেখলাম যেটা আমাদের বাসার মোটামুটি কাছাকাছি। পরে আমি বললাম, এটা তো আমাদের বাসার এরিয়ার মধ্যেই পড়ছে। বলে, তাহলে ভাই প্লিজ একটু দেখা করি, একটা রেস্টুরেন্টে একটু দেখা করি, চলেন। আমি তখন বললাম, ঠিক আছে করা যায়, কখন করবেন? বলে, রাত্রে 7টার দিকে। তো আমি বললাম, আপনি কি আমাদের এদিকে আসবেন নাকি আমি আপনাদের ওইদিকে যাব? বলে, না ভাই আপনি আমাদের এদিকে আসেন। পরে একটা রেস্টুরেন্টের লোকেশন আমাকে দিল। আমাকে বলে, আপনি কিন্তু দাদারে জানাইয়েন না, মানে আপনি যে আমার সাথে দেখা করবেন এটা কিন্তু দাদাকেও বললেন না, আপনার পরিবারে কাউরিও বললেন না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলবো না। এরপরে আমি মেয়েটাকে দেখা করার জন্য ওই রেস্টুরেন্টে যাই, এবং সন্ধ্যা 7টার আগে আমি পৌঁছে যাই। এবং এরপরে মেয়েটা আসে এবং তার সাথে তার একটা বান্ধবী আসে। আসার পরে মেয়েটা বসে আমার দিকে তাকায় আছে, এবং মানে এত সুন্দর লাগে মেয়েটারে ভাই, একটা লাল জামা পরছে, মানে অসম্ভব রকমের সুন্দর লাগে। আমি তো এটা মুখের দিকে তাকিয়ে আছি। পরে আমাকে বলতেছে, আপনি ফোনে যা বলেছেন তা তো ঠিকই আছে, আপনার স্বাস্থ্য তো অনেক কমে গেছে, আপনাকে তো দেখলে চিনেই যায় না, আপনি অনেক স্লিম হয়ে গেছেন। আমি বললাম, ও আচ্ছা বাদ দেন, ঠিক আছে। পরে অনেকক্ষণ কথাবার্তা বলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। ওর বান্ধবী ছিল, বান্ধবীর সাথে পরিচয় করাই দিল।
এরপরে মেয়েটা চলে গেল ওখান থেকে। আমি রাত প্রায় 7:30 8টার দিকে তখন বাসায় চলে আসি। 8টা বলতে 8:30 বেজে যায়। বাসায় আসি, তারপর সবার সাথে গল্প টল্প করে ঘুমাতে যাই। রাত্রে আনুমানিক 12টার কাছাকাছি আমাকে এই মেয়েটা আবারও ফোন দেয়, মানে শিখা, এবং ফোন করে বলতেছে কী করেন। আমি বললাম কিছু করি না, বাসায় এই তো শোয়ার জন্য রেডি হচ্ছিলাম। পরে বলে এখনই শুয়ে যাবেন। আমি বললাম হ্যাঁ। বলে প্রেম করেন না? আমি বললাম না, আমি তো প্রেম করি না। বলে প্রেম করেন আমার সাথে? আমি বললাম এটা কী বলতেছেন আপনি একটু পরপর? বলে চলেন না একটু প্রেম করি, এরকম করেই বলে। আমি বললাম দেখেন আপনি মনে হয় আমার সাথে দুষ্টমি করতেছেন, এরকমটা আমার সাথে কইরেন না, আমি না অনেক ইমোশনাল আপনার প্রতি। বলেন না 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 একটু প্রেম করি চলেন। এরকম করে মেয়েটাতে আমার সাথে অনেক দুষ্টামি করে বলে কি কিছু সিরিয়াস কথা বলি। আমি বললাম হ্যাঁ বলে। মেয়েটা আমাকে বলে আমার স্বপ্ন ছিল কি জানেন, আমি যাকে বিয়ে করব তার সাথে আমি আগে জুটিয়ে প্রেম করব, তার সাথে জুটিয়ে প্রেম করব, তারে পছন্দ করব, তারে ভালো লাগবে, তারে ভালোবাসবো এবং ভালোবাসা থেকে আমি বিয়ে করব। এইরকম একটা স্বপ্ন আমার ছিল। হুটহাট করে কোনো ছেলেকে বিয়ে করার মতো কোনো প্ল্যানিং আমার মাথায় ছিল না, যার জন্য আমি আপনার সাথে প্রেম করি, আপনি আমার সাথে প্রেম করবেন। যদি আমাদের দুজনের মন মানসিকতা একরকম হয়ে যায় তাহলে আমি আপনাকে বিয়ে করে ফেলবো। আমি তখন বললাম দেখেন আমি জীবনে কখনো প্রেম করি নাই, আর প্রেম কিভাবে করে এটা আমি জানিও না। আমাকে বলে আমি আপনাকে শিখিয়ে দিব কীভাবে প্রেম করতে হয়, আপনি শুধু আমার সাথে কথা বলবেন। এভাবে প্রায় প্রতিদিন রাতে মেয়েটা আমাকে ফোন দিত। আমি 2 ঘন্টা 3 ঘন্টা করে ওর সাথে কথা বলতাম, এবং ও যথেষ্ট পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা মেয়ে ছিল, মানে অনেক দুষ্ট ছিল। এত দুষ্ট ছিল যা বলার মতো না, মানে এত দুষ্ট ছিল। তো দুষ্টমি করতো, দুষ্টমি করে করে আমার সাথে কথা বলতো, আমি ওর সাথে কথা বলতাম। মানে একরকম আমার কাছে মনে হয় আমি এই মেয়েটার প্রতি অনেক দুর্বল হয়ে যাই, মানে এতটাই দুর্বল হয়ে যায় মেয়েটার প্রতি, আমি আর কোনো কিছুই নিতে পারতেছিলাম না। মানে ও আমাকে ফোন না দিলে আমার কষ্ট হয়। এরকম করতে করতে মেয়েটা তখন আবার গ্রামে চলে যায়, ওদের গ্রামে চলে যায়। এবং ওদের গ্রামে চলে যাওয়ার পরে আমারে বলে যে আপনি ঢাকায়, মানে আমাদের এলাকায় আসেন, আপনার সাথে দেখা করব। আমি আমার যখন বলতো আমার যতই কাজ থাকুক যাই থাকুক আমি ঢাকায় চলে যেতাম, মানে ওদের এলাকায় চলে যেতাম সে দেখা করার জন্য। বিভিন্ন রেস্টুরেন্টে এখানে ওইখানে গাড়ি দিয়ে দেখা করতাম এবং ওদের গিফট কিনে দিতাম এইটা ওইটা। এবং এরকম করতে করতে আমার কাছে মনে হলো যে মোটামুটি মেয়েটার সাথে আমার একটা প্রেম হয়ে গেছে, মানে আমরা দুজনকে ভালোবেসে ফেলেছি। ওই আমাকে ফোন দেয়, আমার খোঁজখবর নেয়, আমার টেক কেয়ার করে, আমাকে বিভিন্ন ডেগুলোতে উইশ করে, আবার আমিও তাকে ওভাবে কল দিচ্ছি, তার সাথে কথাবার্তা বলতেছি। এবং সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হলো যে আমরা একজন আরেকজনকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলেছি, এবং এই ভালোবাসা অনেকগুলা মাস ধরে চলতে থাকে। আর এদিকটা আমার পরিবার আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বারবার বলতেছে আমাকে বিয়ে করাই দিবে। আমি তখন শিখারে বলি যে শিখা আমাকে তো আব্বু আম্মু বলতেছে বিয়ে করাই দিবে, এখন তারা আমাকে বিয়ে করাবে, তারা বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে, আমার মা তো বাসায় একা থাকে, এবং আমার আম্মুর কথা হচ্ছে আমাকে বিয়ে করাই দিবে। আর আমার দাদিও অনেক বয়স হয়েছে, যে কোনো সময় মারা যেতে পারে। তো আমার পরিবারের ড্রিম যে আমার দাদি আমার বউ দেখবে। তো এরপরে ও একটা কথা বলে যে এই বুড়ো মানুষগুলো না অনেক ঝামেলা করে, এরা মরে যাবে তো মরে যাবে, আরেকটা মানুষকে মারতে চায় কেন? ওর এই কথাটা আমার কানে এখনও বাজে, এইভাবে আমাকে বলেছিল। পরে আমি বললাম যে দেখো এরকম করে বইলো না, আমরা দাদিকে অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি, সো এরকমভাবে বইলো না। তা বলে তো বুড়ি এরকম ঝামেলা করতেছে কেন? আমি আরও কিছু যদি প্রেম করতাম, আমি যদি তোমাকে বিয়ে করে ফেলি তাহলে তুমি আমার বর হয়ে গেলা, স্বামী হয়ে গেলা। স্বামীর সাথে কি আর প্রেম করা যায়? প্রেম করার হচ্ছে মজাটাই আলাদা। আমি চাচ্ছিলাম যে অন্তত আরও কয়েকটা বছর তোমার সাথে প্রেম করি, এরপরে না হয় তোমার বিয়ে করব। তা এখন তো দেখা যায় বুড়ির জন্য আমাকে এখনই বিয়ে করে ফেলা লাগবে। আমি তখন বললাম যে এখন তো আমার দাদি এরকম বলতেছে, তো আমার তো মনে হয় বিয়ে করে ফেলতে হবে। ও তখন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, আমি তোকে জানাবো, তুমি আমাকে 1-2 দিন সময় দাও। এবং 1-2 দিন পরে ও আমারে বলতেছে যে দেখো আমি তোমাকে বিয়ে করব কিন্তু অন্যভাবে, এরকম করে আমাকে বলে। আমি বললাম অন্যভাবে মানি? বলে আমার পরিবারকে না জানায় প্রেম করে পালিয়ে বিয়ে করব। প্রথমে এইভাবে বলে। আমি বললাম এটা তুমি কি বলো, পালিয়ে কেন বিয়ে করবো? তোমার পরিবার জানলে সমস্যা কি? আমার পরিবার তোমাকে চিনে, তোমার পরিবার তো আমাকে চিনে, সো সমস্যাটা কি? ও আমাকে বলতেছে না আমার একটু ড্রিম আর কি, যে যাকে ভালোবাসবো তার সাথে পালিয়ে বিয়ে করব। কেন আপনি আমাকে পালিয়ে বিয়ে করলে সমস্যাটা কি? আমি বললাম নিয়ে আমি করতে পারি, যেহেতু তোমাকে ভালোবাসি আমি পালিয়ে তোমাকে বিয়ে করতেই পারি, কিন্তু কেন? মানুষ তো তখনই পালিয়ে বিয়ে করে যখন তাদের পরিবার মেনে নেয় না, কিন্তু আমাদের তো 2টা পরিবারই মেনে নিয়েছে, তোমাকে আমার পরিবার মেনেছে বা তোমার পরিবার আমাকে মেনেছে, তাহলে কেন আমাদেরকে পালিয়ে বিয়ে করতে হবে? ও তখন বলে তাহলে কীভাবে করবা, পারিবারিকভাবে? আমি বললাম হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে তোমার পরিবারের সাথে কথা বলো। এবং এরপরে এই সুখের সংবাদটা আমি তখন আমার দাদির মাধ্যমে আমার আব্বার কানে পৌঁছাই যে মেয়ে তো আমাকে পছন্দ করছে, এবং এরকম করে আমার আব্বাও তখন খুব খুশি হয়। খুশি হওয়ার পরে মেয়ের বাবার ফোন নাম্বার কিন্তু আমার আব্বুর কাছে ছিল না, পরে আমি আবার ফোন নাম্বার মেয়ের কাছ থেকে নিয়ে আমার আব্বারে ফোন করি, আমার আব্বাকে দিই। আব্বাকে দেওয়ার পরে আব্বা মেয়ের পরিবারের সাথে কথা বলে, এবং কথাবার্তা বলার সময় মেয়ের পরিবার বলে যে দেখেন আমরা চাচ্ছি খুব ছোট করে করব,
আমি মেয়েকে মানে খুব ছোট করে করব, অত বড় করে করব না। আর ঢাকায় একটা কমিউনিটি সেন্টার ভাড়া করবেন, ওইখানে গিয়েই বিয়েটা হয়ে যাবে, মানে গ্রামে হবে না। এখন আমার বাবার মনেও এটা মানে প্রশ্ন আসলো না যে কেন গ্রামে হবে না। উনি একজন গ্রামের প্রাক্তন মেম্বার, অনেক লোকজনের সাথে ওনার সম্পর্ক, এবং উনি এত প্রতাপশালী ভালো একটা লোক, ওনার মেয়ের বিয়ে উনি কেন গ্রামে দিবে না, কেন শহরের দিকে নিতে চাচ্ছে। ওই সময় আমার হিন্দু যে ফ্রেন্ডটা আছে, আমার ওই হিন্দু ফ্রেন্ড ইউরোপে চলে গেছে। ও হচ্ছে আপনার ইউরোপ চলে গেছে, ফ্রান্সে চলে গেছে। ওর সাথে আর আমার ওই আগের মতো যোগাযোগ নেই, ওই আমার হিন্দু বন্ধুটা। এখন মেয়ের বাবা বলতেছে যে এভাবে হবে। আমার আব্বা বলে যে ঠিক আছে, বিয়ে শাদী যত মানে সিম্পলি করা যায় ওইটাই ভালো, যদি শহরে আইনা করেন তাহলেও সমস্যা নেই। এবার আমি ওরে বললাম যে এইটা কেন করতেছো, আমরা গ্রামে যাব। ও বলে আমার আব্বু টাকা পয়সা খরচ করতে চায় না, আমার আব্বু একটু কৃপণ প্রকৃতির লোক, এই জন্য আব্বু এরকম করতেছে। তো যাই হোক, এবার আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে জানানো হলো, এবং খুব ছোট পরিহারে একটা কমিউনিটি সেন্টারের মধ্যে ওরা তখন মেয়ে সাজায় গ্রাম থেকে নিয়ে আসলো, এবং গ্রামের লোকজন নিয়ে আসলো। সেখানে তখন শিখার সাথে আমার বিয়ে সম্পন্ন হলো। এবং বিয়েটা হওয়ার পরে আমি তখন তারে নিয়ে আমাদের বাড়িতে আসছি। আমার আম্মা গয়নাগাটি দিয়ে সুন্দর করে সাজুগুজু করে বউ নিয়ে তখন ঘরে আসছে। ঘরে আসার পর আমি তখন ওরে নিয়ে হচ্ছে আমার দোতলায় হচ্ছে আমাদের মানে আমার বাসরঘর বানাইছে, আমার বড় বোন, তারপর সবাই ছিল। এবং আমি রাত্র প্রায় আপনার 11টার দিকে, 11টার কাছাকাছি তখন বাসরে ঢুকলাম, 11:30টার দিকে হবে বাসরে ঢুকলাম। এবং বাসরে ঢুকার পরে ও খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, হাতে পায়ে সব জায়গায় গয়না, মানে গয়নাগাটি পরে আছে। পরে আমি বললাম যে তোমার গয়নাগুলো একটু খোলো, মানে গয়না তো তুমি মানে ভারী হয়ে যাবে। আমার আম্মা প্রচুর গয়না দেয় ওকে, কারণ আমি পরিবারের একমাত্র ছেলে। আমার বোনেও গয়না দেয়, আমার মাও দেয়, একেবারে পা থেকে মানে মাথা পর্যন্ত গয়না দিয়ে সাজিয়ে নিয়ে আসি। পরে এরকমভাবে ওর সাথে তখন ও আমার সাথে কথা বলতেছে, গল্প করতেছে। এবং এরকম করতে করতে আমার বোন তখন দুধ নিয়ে আসছে আমি বাসর ঘরে ঢোকার পরে। এবং আমি তখন দরজা খুললাম, আমার বোন বলতেছে যে মানে ভাইয়া সরি তোমার বিরক্ত করলাম, এই দুধ নিয়ে আসছিলাম, আম্মু বলছে দুধ নেওয়ার জন্য, তুমি তো নিতে ভুলে গেছো, আর তোমার বউও নেয় নাই। পরে আমাকে দুধটা দিল, দুধটা নিয়ে গ্লাসটা নিয়ে তখন আমি আনলাম, রাখলাম ঘরে। রাখার পরও আমারে বলে তুমি ওয়াশরুমে যাও, মানে ড্রেসগুলো চেঞ্জ করে আসো, তোমার কেমন কেমন লাগে, একটু সিম্পলি ড্রেস পরো। মানে এমনভাবে পাঞ্জাবি পরে আসো, এমনিতেও মাথায় চুল নাই, তার উপরে এমন পাঞ্জাবি পরছো আরও বয়স্ক লাগে, আমার ভালো লাগতেছে না, যাও। তা আমি তখন ওয়াশরুমে যাওয়ার পরে আমার ড্রেসগুলো চেঞ্জ করি, মানে সিম্পলি আপনার হচ্ছে আপনার যেই টি শার্ট তারপরে প্যান্ট ওরকমভাবে পরি, একটু নর্মাল ড্রেস পরি। এবং ওয়াশরুমে আমি প্রায় 40 মিনিটসের মতো, 40 মিনিটের মতো থাকি। এবং ওয়াশরুম থেকে বেরোয়ার পরে ও তখন করে কি আমারে বলে তুমি বসো, খাটের উপর বসি। এবং বসলেও তখন এই দুধের গ্লাসটা হাতে নেয়, হাতে নিয়ে বলে দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা খেয়ে ফেলো। আমি তখন বললাম যে তুমি একটু খাও। ও বলে না, আমি রাতের বেলায় দুধ খাই না, আমার পেটে সমস্যা হয়, তুমি খাও। এইগুলো তখন আমাকে দুধটা খাওয়াই দেয়। এবং দুধটা খাইয়ে দেওয়ার পরে ও তখন বলে সারাদিন তো অনেক পরিশ্রম করছো, বিয়ে শাদীর অনেক ঝামেলা হয়েছে, তুমি একটু শো, আমি তোমার হাত পা মেসেজ করে দিই। আমি বললাম যে আমার হাত পা মেসেজ করতে হবে না, আমি এমনি ঘুমিয়ে যাব। এরকম করে শুয়েছি, শোয়ার পর ও তখন আমার হাত পা মেসেজ করতেছে, আর তারই মাঝে আমার ঘুমও চলে আসছে। মানে ঘুমও আসছে, মানে মুহূর্তের মধ্যে যা শুইলাম আমার হাত পা টিপতেছে, এতে আমার ঘুম চলে আসছে। এবং ঘুম আসার পরে আমি তো ঘুমিয়ে গেছি। এবং যখন আমি ঘুমিয়ে গেছি আমার তো আর কোনো আমি সজাগ হইনি। এবং একটা পর্যায়ে আমার বোন এসে আমার ডাকতেছে, মানে একদম ঘরের মধ্যে ঢুকে আমার ডাকতেছে। আমি তখন চোখ খুলতে পারি না, এবং অনেক কষ্ট করে চোখ খুলছি। খোলার পরে দেখি সবাই আমার ঘরে, আমার বোন, আমার মা, এরপরে আমাদের আরও কয়েকজন রিলেটিভ আমার ঘরে, মানে বাসর ঘরে। তখন ওরা আমার বলতেছে এই তো সিফুট। আমি তখন উঠছি, উঠে বললাম যে কী হয়েছে, বলো তোর বউ কোথায়। আমি বললাম আমার বউ কোথায় মানে কেন, ও কোথায়। আমি বলতেছি, ওনারা বলে তোর বউ কোথায় তুই জানিস না। আমার বোনে বলে তুই জানিস না। আমি বললাম যে ও তো ঘুমাইছে, কিন্তু আমার তো ঘুম চলে আসছে। আমার বোন বলে এতক্ষণ পর্যন্ত কেউ ঘুমায়, দিনের বাজে 9টা। আমি বললাম যে কী হয়েছে আপু, বলো তোর বউরে পাওয়া যাচ্ছে না। আমি বলি তো নিচে দারোয়ান আছে, দারোয়ানটা জিজ্ঞেস করো কই গেছে। মানে আমাদের বাসায় কিন্তু কিছুদিন আগে, মানে লাইক আপনার 15-20 দিন আগে আমাদের বাসায় সিসিটিভি ছিল, নষ্ট হয়ে গেছে, মানে ওই গেটে ছিল। পরে দারোয়ানরে বলতেছে, দারোয়ানরে যে বললো যে এই ঘটনা। দারোয়ান বলে আমি তো ঘুমাইছি, মানে বিয়ে বাড়ি তো দারোয়ানও অনেক ব্যস্ত ছিল, ধরেন এখানে গেছে ওইখানে গেছে, অনেক দৌড়াদৌড়ি করছে। আবার আমাদের বাড়িতে অন্য অন্য ভাড়াটিয়ারও আছে। এখন ওরে পাওয়া যাচ্ছে না। পর ওর ফোন ছিল, আমি ওর নাম্বারে কল দিলাম, নাম্বার দেখি বন্ধ থাকার পরে আমার বোন বলতেছে, আমার আম্মু বলতেছে যে এটা নিয়ে বাড়াবাড়ি করিস না, এখন মানুষে জেনে গেলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। এখন আমার আব্বু তখন আসছে, আব্বু কান্না করতেছে, মানে আব্বু এটা নিতে পারে না, আব্বু কান্না করতেছে। পরে মেয়ের পরিবারে ফোন করা হলো মেয়ের বাবারে। মেয়ের বাবা ফোন রিসিভ করছে, আমার আব্বা তখন বলতেছে আপনার মেয়ে কোথায়।
আমার মেয়ের বাবা তখন বলে, কি বলেন, আমি তো বিয়ে করাই দিয়ে আপনার ছেলের হাতেই তুলে দিলাম, এখন আপনি আমার কি বলতেছেন? আজকে তো আপনার আমাদের বাড়িতে আসার কথা। আমার আব্বা বলে, আরে ভাই আপনাদের বাড়িতে যাবো কী করে, কালকে রাত আপনার মেয়ে পালাইছে, আমার ছেলের যে মানে গয়নাগাটি যাই দিছে সব কিছু নিয়ে পালাইছে। এখন মেয়ের পরিবার তো বলতেছে, এটা কী বলেন আপনি? আমার আব্বা তখন বলে, আপনি মনে হয় পরিকল্পিতভাবে আপনার মেয়ের নিয়ে আপনি পালাইছেন, তা না হলে আপনি আপনার গ্রামের লোকজনদেরকে জানান নাই কেন, গ্রামে কেন অনুষ্ঠান করেন নাই? এই বলে সারাটা দিন কেটে গেল, এইদিকে ওইদিকে সবাই দৌড়দৌড়ি করতেছি, ও নাই নাই নাই, ওরে আর পাওয়াই গেল না। লাস্ট পর্যায়ে এর পরের দিন আমার আব্বা মেয়ের বাবারে বললো যে আপনি আসেন, আমি আপনার সাথে কথা বলি। মেয়ের বাবার ভয় আসে না, মেয়ের বাবা ভয় আসে না। 3 দিন হয়ে গেল মেয়ের বাবা আসে না, এবং 3 দিন পরে আমার আব্বার এক পরিচিত এসপির মাধ্যমে তখন মামলা করে দেয় থানায় মামলা করে দেয়, আমাদের সাথে প্রতারণা হয়েছে, প্রতারণা মামলা করে দেয়, এবং সেই মামলার জের ধরে মেয়ের বাবাকে তখন পুলিশে ধরে নিয়ে যায়। মেয়ের বাবারে পুলিশে ধরে নিয়ে যায়, এবং ধরে নেওয়ার যে অনেক দিন ধরে মেয়ের বাবারে আটকায় রাখে, এবং আটকায় রাখার পরে একটা সময় মেয়ের বাবাকে তখন জামিনে বের করা হয়। ওরা জামিনে বের করে, কিন্তু মামলাধীন অবস্থা থেকে মামলা চলতেছে। এবং আমি তো তখন খুবভাবে ভেঙে পড়ি, মানে এটা কী হইলো আমার সাথে, আমি বুঝতেছি না আমার সাথে এরকমটা কেন হইলো, ও আমার সাথে এরকম চিট কেন করলো। মেয়ের পরিবার একটা কথাই বলে যে মেয়ে আমাদের বাড়িতে আসে নাই, আমাদের গ্রামে আসে নাই, মেয়ের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, মেয়ে কোথায় গেছে না গেছে এসব কোনো কিছু আমরা জানি না মেয়ে কোথায় চলে গেছে, এগুলো কিছু বলতে পারি না। মানে আমি তখন কান্নাকাটি করি, মানে প্রতিটা মুহূর্তেই কান্নাকাটি করি, মানে আর কোনোভাবেই নিজেরই সহ্য করতে পারতেছি না, মনটারে বুঝাইতে পারতেছি না, মানতে পারতেছি না এটা আমার সাথে কেন ঘটলো, এইটা আমার সাথে কেন হলো। মানে আমি পুরো একগড়া হয়ে যাই, মানে কারোর সাথে কথা বলি না, কারো চোখের দিকে তাকাই না, পুরো একগড়া হয়ে যায়। আমার পরিবার তখন আমার জন্য আবার মেয়ে দেখতে শুরু করে, আমাকে আবার বিয়ে করাবে, তাদের প্ল্যানিং হচ্ছে বিয়ে করাবে। যেহেতু এই মেয়ে চলে গেছে, এই মেয়ে নিয়ে আমার আব্বা মা আর কোনো কথা বলতে রাজি নেই, তারা আমারে বিয়ে করাবে, এবং তারা বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে। এরপরে এরকম করতেছে, আমারে বলে তুই বিয়ে করবি? আমি বললাম যে কি করবো, মানে আমি নিজেও বুঝতেছি না। আর আমার যে বন্ধুবান্ধব আছে ওরা আমারে বুঝে, তুই আরেকটা বিয়ে করে ফেল, এবং একটা কন্টিনিউয়াসলি একটা ওয়াইফ যদি তোর ঘরে থাকে তাহলে তুই মেয়েটারে ভুলতে পারবি, আদারওয়াইজ মেয়েটারে ভুলতে পারবি না, এবং মেয়েটার যে পেন তোকে দিছে এইটা তোকে সারা জীবন ক্যারি করতে হবে। তুই বিয়ে করে ফেল, এবং বিয়ে করে ফেললে অনেক কিছু স্বাভাবিক হয়ে যাবে, অনেক কিছু ভুলে যেতে পারবি। তো বন্ধুরা যখন এরকম করে বললো, তখন বললাম যে ঠিক আছে, আব্বা আম্মারে বললাম আপনারা মেয়ে দেখেন। তো আমার আব্বা আম্মা মেয়ে দেখছে, মেয়ে দেখার পরে মেয়ের পরিবারে মানে সাইমা নামের একটা মেয়ে আমার জন্য ঠিক করছে আমাদের এলাকার মধ্যেই। পরে মেয়ের পরিবারের সাথে কথাবার্তা হলো, আমি গেলাম, মেয়ের হাতে আংটি পরাইলাম, এবং এইটা আমার মানে প্রথম বউ পালিয়ে যাওয়ার প্রায় আপনার 7 মাস পরের কথা বলতেছি। এই 7 মাস আমার বউ মানে আমার যে ফার্স্ট ওয়াইফ শিখা, ওর কোনো অ্যাড্রেস আমি পাই নাই, ও কোথায় চলে গেছে আর কোনো যোগাযোগই আমার সাথে করে নাই। আমরা ডিবির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, বিভিন্ন জায়গায় হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজখবর নিয়েছি, বাট কোথাও ওর কোনো সন্ধান পাওয়া যায়নি। ও নাই টোটালি নাই, একেবারেই উধাও হয়ে গেছে। এরপরে যেটা হলো যে ওই সাইমা নামের মেয়েটার সাথে আংটি বদল হলো, এবং আংটি বদলের পরে মেয়ের পরিবার থেকে, আমার পরিবার থেকে তখন একটা বিয়ের ডেট ফিক্সড করা হলো। আমরা 2 তারিখে গেলাম, 2 তারিখে আংটি বদল করলাম, এবং ওখানেই ডেট হলো যে এই মাসের 15 তারিখ, মানে 2 তারিখ তো আজকে চলেই গেল, এই মাসের 15 তারিখ বিয়ে হবে। 15 তারিখ হচ্ছে শুক্রবারে বিয়ে হবে। মোটামুটি কথাবার্তা হলো, দেখেন 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখে রাতের বেলায় আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসছে, এবং কল আসছে পর আমি তো চিনি না, কলটা রিসিভ করার পরে ওই পক্ষের মানুষটা তখন কান্না করতেছে, মানে ঘুমড়িয়ে কান্না করতেছে। তখন আমি চিন্তা করলাম যে কে, আমি বারবার বলতেছি কে, আপনি কে কান্না করতেছেন কেন, মানে কান্নাই করতেছে। আমি তখন লাইন কেটে দিলাম, কে না কে ফোন দিয়ে কান্না করতেছে, আবার ফোন দিছে, আবার কান্না করতেছে। তখন আমি একটু বিব্রত হয়ে জিজ্ঞেস করলাম আপনি কে? পরে বলতেছে আমি শিখা। যখন শিখা বলছে, মানে আমার মনে হয় যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, মানে আমি আর মানে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। ও তখন কান্না করতেছে, মানে ঘুমড়িয়ে কান্না করতেছে। আমি তখন বললাম কান্না করতেছো কেন? ও আমাকে বলে তুমি আমাকে মাফ করে দাও। আমি তখন বললাম এর আগেও তো তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, তুমি ভালো থাকো, আমি তোমার ভালো থাকা কামনা করি, যেখানেই থাকো ভালো থাকো। আমাকে বলে আমি তোমার পা ধরে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি খুব অন্যায় করেছি, তুমি নাকি বিয়ে ঠিক করছো, এই মাসের 15 তারিখ নাকি তোমার বিয়ে। আমি বললাম বাহ, তুমি তো দেখি আমার ভালোই খোঁজ খবর রাখতেছো, তুমি কোথায় আছো সেটা তো আমি জানতাম না, অথচ 15 তারিখে আমার বিয়ে, এটা তুমি জেনে গেলা। আমাকে বলতেছে তুমি বিয়ে করো, তুমি ভালো থাকো, আর আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থাকো, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এটা বলে আমি তখন ফোনটা কেটে দিই। ওই দিন আর কথা বলি না, আর এই ঘটনা আমি কাউকে জানাই না। এরপরের দিন রাতে আবারও ফোন দেয়, 6 তারিখে আবারও ফোন দিয়া বলে যে তৌসিফ
তুমি তো এখন আমার স্বামী আছো, আমার সাথে কিন্তু তোমার ডিভোর্স হয় নাই, তুমি কিভাবে আরেকজনকে বিয়ে করে ফেলতেছো? আমি যদি তোমাকে বিয়ে করতে না দিই? আমি বললাম, বাড়ি তুমি আমার গয়নাগাটি নিয়ে পালায়ে গেছো, এটা নিয়ে তোমার পরিবারের সাথে মামলা হয়েছে, এত ঝামেলা হয়েছে, এরপরে তুমি আমার বউ থাকো কেমনে? ও আমাকে বলে, তুমি কি আমাকে তালাক দিয়েছো? আমি বললাম না। ও বলে, আমাকে তালাক না দিয়ে তুমি আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করো? আমি বললাম, দেখো আমার পরিবার আমাকে বিয়ে করাচ্ছে, কিভাবে করাচ্ছে এটা আমার পরিবার জানে, এটা তো আর আমি জানি না। ও আমাকে বলে, তৌসিফ একটা বার কি দেখা করা যায়? আমি বললাম, মানি? ও আমাকে বলে, আমি সামনাসামনি তোমার তালাকের পেপারটা নিতে চাই, তুমি আমাকে তালাক করেই পেপারটা আমার হাতে দিয়ে দিবা, আমাদের তালাক হয়ে যাবে, আর মৌখিকভাবে আমাকে 3বার তালাক দিবা। আমি বললাম, এটা তো মোবাইল ফোনে দিলেও হয়, এটা সামনাসামনি দেওয়ার কী আছে? আমাকে বলে, তৌসিফ একটা বার কি দেখা করা যায় না? আমি বললাম, না যায় না। 6 তারিখে আমাকে বিরক্ত করলো, আমি কথা বললাম না। 7 তারিখেও বিরক্ত করলো, কথা বললাম না। 8 তারিখেও বিরক্ত করলো, কথা বললাম না। 9 তারিখেও কান্নাকাটি করতে করতে মরে যাওয়ার মতো অবস্থা। একটাবার দেখা করতে চাই, আমি যদি দেখা না করেও আমার বাড়িতে চলে আসবে, মানে আমার বাসায় চলে আসবে, এরকম করে বলে। পরে আমি কারোর সাথে কিন্তু বিষয়টা নিয়ে যোগাযোগ করি না, এটা কাউকে বললেই তো সবাই আমাকে মানে আমাকে বকাবাদ্য করবে, আমাকে বলবে এরকম কাজ আমি কিভাবে করতেছি, এটা কিভাবে সম্ভব। কেউ তো আমাকে এটাতে মানে ভালোভাবে আমাকে প্রাধান্য দিবে না। 10 তারিখের মধ্যে, যেদিন 10 তারিখ, ওই দিন আপনার মহরম না জানি কি জানি ছিল, ওই সময় মানে ধর্মীয় একটা অনুষ্ঠান ছিল, তাই ওই দিন রাতের বেলায় আমি সাথে দেখা করতে গেছি, যেহেতু বিরক্ত করে, ওই আসছে আমাদের এরিয়াতে। পরে একটা মাঠের মধ্যে দেখা করছে, এটা বোরকা পরে আসছে, আমার পা ধরে চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম, কান্না করো না, এখানে লোকজন দেখলে খারাপ বলবে, তুমি উঠো, কান্না করো না। কেন কান্না করতেছো? কান্না কেন করতেছো? আমাকে বলে, তৌসিফ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝতে পারি নাই, আমি কি করছি না করছি আমি কিচ্ছু জানি না তৌসিফ। আমি বললাম যে কি হয়েছে, আচ্ছা এখন তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সবই ঠিক, তো এখন কান্নাকাটি কেন করতেছো? আমি বললো, তৌসিফ আমি তোমাকে সত্যিটা বলতে চাই, আমি একটা বেঈমানকে ভালোবাসছিলাম, একটা বেঈমানের প্ল্যানিংয়ে আমি বাসরঘর থেকে পালাইছিলাম, ওই আমার এই গয়নাগাটি, তোমার যে দেওয়া গয়নাগাটি সব কিছু নিয়ে পালাই গেছে, ও আমার সাথে চিটিং করছে তৌসিফ, আমি না পারতেছি ওর কাছে যাইতে, না পারতেছি তোমার কাছে যাইতে, তৌসিফ আমি তোমার পায়ে ধরি তৌসিফ, তুমি আমাকে একটা সংসার দাও, আমার সংসারটা ভেঙে দিও না, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও তৌসিফ, তোমার পায়ে ধরি তৌসিফ। ও তৌসিফ আমার কথাটা শোনো না, তুমি যেদিন বিয়ে বসে যাবা ওই দিন আমি বাঁচবো না। আমি সেদিন বললাম যে দেখো আমাকে প্লিজ এভাবে জ্বালাইও না, তুমি যাও। ও আমাকে ছাড়তেছে না, মানে কান্না করতে 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 মানে আশেপাশের কয়েকজন মানুষ তখন চলে আসে, মানুষ এসে বলতেছে যে ভাই কী হয়েছে? আমি বললাম যে আমার ওয়াইফ ছিল, পালায়ে গেছে অন্য ছেলের সাথে, এখন কান্না করতেছে। ওখানের কয়েকজন লোক বলতেছে, ভাইরে মেয়েটার কান্নায় আল্লাহর আরশ কাঁপতেছে, মানুষ মাত্রই ভুল, নারী জাতি তো বুঝতে পারে নাই, ওদের বুদ্ধি তো হাঁটুর নিচে, কোনো ছেলে মনে হয় প্রলোভন দেখাইছে চলে গেছে, বউ নিয়ে ঘরে যান। আমি তখন বললাম, আমি ওরে নিয়ে কীভাবে ঘরে যাব, ওরে নিয়ে আমি ঘরে কীভাবে যাব? পরে ও আমারে বলে, তুমি যদি আজকে আমাকে খেয়ে রেখে যাও আমি আত্মহত্যা করব, আমি এখানে সুইসাইড করবো, আমি মরে যাব, আমি এখানে আত্মহত্যা করবো, আমি এখানে থাকবো না, আমি আত্মহত্যা করবো, তুমি যদি আমাকে রেখে যাও আমি আত্মহত্যা করবো। আমি বললাম, তুমি এগুলি কী বলতেছো, আমি এখন কি করব বলো, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না, মানে আমি এখন কি করব? আমাকে বলো, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না, তুমি কি করবা, আমি জানি না তুমি কি করবা, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মানে এমন অবস্থা করতেছে যে আমি মানে আর বুঝাইতে পারতেছি না যে আমি কি করব না করব, কিছুই বুঝতেছিলাম না, এবং মানে ও খুব ভেঙে পড়ছে। পরে আমি কী করলাম, ওই রাতে ওরে আমার একটা বান্ধবীর বাসায় নিয়ে রাখলাম, মানে আমার একটা ক্লাসমেট মেয়ের বাসায় রাখলাম আমার আরেক বন্ধুর সহযোগিতায়, এবং ঘরে আসছি তখন রাত পোহালেই কিন্তু 11 তারিখ, 10 তারিখ থেকে 11 তারিখ আসছি, ভাবতেছি কি করা যায়, কারণ কয়েকদিন পরেই তো আমার বিয়ে, মানে কয়টা দিন পরেই তো আমার বিয়ে। এখন আমার বাড়িতে অলরেডি গরু কিনা হয়ে গেছে, বাসায় গরু কিনছে, সবাই ইনভাইট করে ফেলছে, দাওয়াত দিয়ে ফেলছে, মানে কি করব ভাই ওই সময়। আর এদিক দিয়ে শিখা কান্না করতে করতে মরে যাইতেছে যে আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি যদি বিয়ে করেই ফেলো আমি ওই রাতে বিষ খাবো, আমি ওই রাতে সুইসাইড করবো। আমার যে মেয়ে বান্ধবীর বাসায় রাখছি, আমার মেয়ে বান্ধবী আমাকে ফোন দিয়া বলে যে তৌসিফ ভাইয়া ওই মেয়েটা তো সুইসাইড করবে, মেয়েটা কিন্তু বাঁচবে না, ও হাত কেটে ফেলতেছে, মানে ব্লেড দিয়ে হাত কাটতেছে, এমন একটা অবস্থা। আমি যাইছি, যাই দিকে পুরো হাতের মধ্যে ব্লেড দিয়ে কেটে ফেলছে, মানে এমন এক অবস্থা যে ও আমাকে বলে আমি সুইসাইড করবো, আর আমার ফ্রেন্ড আমাকে বলতেছে মেয়েটা কিন্তু সুইসাইড করবে। এখন কি করব আমি বুঝতে পারতেছি না ভাই। লাস্ট পর্যন্ত আমি আর শক্ত থাকতে পারলাম না, এই 13 তারিখ রাতের বেলায় আমি তখন বাসা থেকে পালাইয়া যাই। 13 তারিখ রাতের বেলায় পরিবারের কাউকে কোনো কিছু না বলে আমি বাসা থেকে পালাইয়া যাই। বাসা থেকে পালিয়ে আমি এই শিখারে নিয়ে একটা নতুন বাসা ভাড়া করি, এবং
আপনাকে কি বলবো, মানে বুঝাইতে পারবো না আর কি, মানে নিজের পরিস্থিতিটা বুঝাইতে পারবো না, এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাই। নতুন একটা বাসা ভাড়া করি এবং নতুন বাসাটা ভাড়া করে ওইখানে থাকতে শুরু করি। আমার আব্বা আম্মা কেউই আমার সাথে কথা বলে না, মানে টোটালি সবাই। এবং 15 তারিখ আসছে, যে 15 তারিখে কী হয়েছে, একটা রণক্ষেত্র মতো হয়েছে। 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমার আব্বুকে। 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমার আব্বু এই 50 লাখ টাকা জরিমানা দিছে মেয়ের পরিবারকে। যাদের মেয়ের মান সম্মান গেছে, তারা তো অনেক বিত্তশালী, অনেক বড়লোক মানুষ, ওরা দাওয়াত দিছে, চারদিকে মেহমানরা আসছে। পরে 50 লক্ষ টাকা জরিমানা হয়েছে। আমার আব্বা এই 50 লক্ষ টাকা মেয়ের পরিবারকে দিয়ে দিছে। এবং দেওয়ার পরে লাস্ট পর্যন্ত আমি মানে কি করব আপনাকে, আর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। গোপনে গোপনে আমি মায়ের সাথে একদিন যোগাযোগ করলাম। মা আমারে বলে, তোর আব্বা তোকে আস্ত রাখবে না, তোরে কেটে ফেলবে, তোর আব্বু তোরে কেটে ফেলবে, তোর আব্বু। আমি বললাম যে আম্মু, একটাবার কি দেখা করা যায় না আমাদের সাথে? পরে আম্মুরে আমি নিয়ে আসছি একদিন আমাদের বাসায়। এটা আমার ওরে প্রায় 1.5 মাস পরে আম্মু আসার পরে আম্মু ওর পা ধরে কান্নাকাটি করছে। মানে ও আম্মুর পা ধরছে যে আম্মু, আমরা যা করার তা তো করিয়ে ফেলছি, এখন আমাদেরকে একটা পথ দেখায় দেন, আমরা ভুল করছি আম্মু, আমাদেরকে একটা পথ দেখায় দেন। আমার আম্মু তখন বলে যে তৌসিফের আব্বা তো খুব রেগে আছে, তৌসিফের আব্বা তো কোনোভাবেই আর এগুলো মেনে নিবে না, আমি তো তৌসিফের আব্বাকে বুঝাইতে পারবো না, আর ওকে তো কোনোভাবেই তোমাকে আর ওই ঘরে উঠানোই যাবে না, ও তোমার ওই ঘরে উঠেলে ওর আব্বু কিন্তু হার্ট অ্যাটাক করবে, ওর আব্বু কিন্তু মরে যাবে। পরে আমি বললাম যে মা কিছু একটা করো। পরে মা কী করলো, মায়ের এক মানে আমার মায়ের এক বলতে আমার বড় মামা, উনি কানাডায় থাকে। আমার বড় মামা কিন্তু আবার কানাডার একজন লয়ার, ওখানকার অ্যাডভোকেট। পরে আমার বড় মামার সাথে আমার আম্মু তখন আলাপ করলো বিষয়টা নিয়ে। আলাপ করার পরে আমার বড় মামা তখন আমারে ফোন দিল, আমার নাম্বারে কল দিল, কল দিয়ে বললো যে তুই পাসপোর্ট কর, তুইও পাসপোর্ট কর, তোর ওয়াইফরেও খুব বল পাসপোর্ট করার জন্য। আমি তখন বললাম যে মামা হঠাৎ করে পাসপোর্ট করবো? বলে হ্যাঁ পাসপোর্ট কর। তো আমরা দুজনেই তখন ইমিডিয়েটলি পাসপোর্ট করি মামার কথা মতো। পাসপোর্ট করার পরে মামার কাছে পাসপোর্টের কপি পাঠাই, এবং পাঠানোর পরে মামা আমাকে কিছু মানে প্রক্রিয়াধীন কিছু কিছু কাজ করতে বলে। তা আমি ওই কাজগুলো করি, আমাকে বিভিন্ন জায়গায় পাঠাই, এখানে যাই ওইখানে যাই। এবং একটা পর্যায়ে আমি জানতে পারি যে মামা আমাদেরকে কানাডায় নিয়ে যাবে, মানে আমাদেরকে এই দেশে রাখবে না, কানাডা নিয়ে যাবে। এবং আমরা কানাডা যাব এটা শোনার পরে শিখে খুব খুশি হয়ে যায়। মানে ও বলে এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এর থেকেও বড় আর কি আছে। আমিও কানাডাতে যেতে চাই এবং কানাডায় থাকতে চাই, দেশে আমার ভালো লাগে না। এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়াধীন অবস্থার পর একটা সময় আমাদের অ্যাম্বাসি ডেট হয়, এবং অ্যাম্বাসিদেরকে আমি অ্যাম্বাসিতে আমাদেরকে ডাকা হয়, আমরা অ্যাম্বাসিতে যাই। এবং অ্যাম্বাসিতে গেলে পরে অ্যাম্বাসিডারের সাথে কথাবার্তা হয়, আমাদের ওখানে ভিসা লেগে যায়। আমরা হানিমুনে যাব মামার কাছে, মামা ইনভিটেশন দেয় এবং সব কিছু ঠিকঠাক। আমার নিজের কিছু প্রপার্টি দেখাতে হয়, এগুলো সব আমার মা ঠিক করে দেয়। মামার সাথে মা কথা বলে গোপনে গোপনে, তো সব ঠিক করে। কিন্তু আমি আর আব্বুর সাথে মানে আমার আব্বু কিন্তু এই বিষয়গুলো জানাই না। এবং খুব গোপনে যখন আমাদের ভিসা হয় প্রায় 9 মাসের মাথায়, ও কিন্তু তখন প্রায় প্রেগনেন্ট আমার ওয়াইফ। ওই সময় আমি তখন মানে প্রেগনেন্ট হয়েছে ওরকম নিউজও পাইছি। তারপরে কানাডায় আমরা শিফট হই, মানে কানাডায় চলে যাই। এবং কানাডায় চলে যাওয়ার পরে এবং ওইখানে যাওয়ার পরে ওর ফুললি প্রেগনেন্সিটা ধরা পড়ে আর কি। এর আগে ওর মেন্স বন্ধ হয়ে গিয়েছিল। তো কানাডা যাওয়ার পরে ও তখন মানে বেবি হবে, এবং এই কানাডায় যাওয়ার পরেই প্রথম আমাদের একটা মেয়ে সন্তান হয়। আমার একটা মেয়ে হয় যাওয়ার পরে, এবং আমরা ওখানে থাকার জন্য লিগেলিতে হতে অ্যাপ্লিকেশন করি গভর্নমেন্টের কাছে। আপনার তখন আমরা ওখানে থেকে যাই। এটা 2000 আপনার 11 সালের 11 কি 12 কাছাকাছি, 11-12 সালের দিকে হবে এরকম সালে, 11 কি 12 দিকে তখন আমরা কানাডায় যাই। এবং কানাডাতে গেলে পরে তখন কানাডাতে ওখানে থেকে গেছি, এবং আমার প্রথম মেয়েটা হয়। প্রথম মেয়েটা হওয়ার পরে ওইখানে থাকতেছি ভালোভাবে, আমার ওয়াইফকে নিয়ে চলতেছি ফিরতেছি। ও খুব ভালো। কানাডায় যাওয়ার পর আমার সাথে এত মিষ্টি ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে যে আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি যেটা বলি, যখন যাই বলো, আমার সব কথা শুনতেছে, অক্ষরে অক্ষরে আমার কথা পালন করতেছে, আমাকে অনেক টেক কেয়ার করতেছে, ভালোবাসতেছে। এই করতে করতে পরে আমার ঘরে আরেকটা মেয়ে হয়। আমার আরেকটা মেয়ে হয়, এবং আলহামদুলিল্লাহ তার 2 বছর পরে আমার ঘরে আরেকটা মেয়ে হয়। আমার 3টা কন্যা সন্তান হয়, এবং 3টা মেয়ে হওয়ার পরে আমার মার সাথে তখন ও কথা বলে। আমার আব্বুর সাথে তখন আমি ফোনে কথাবার্তা বলি। তখন আমার মামা বলতেছে, আমার আব্বু আম্মুকে আপনারা কানাডায় চলে আসেন, দেশে থেকে কী করবেন, বাড়ি ভাড়া দিয়ে কানাডায় চলে আসেন। আমি আব্বুকে বলি, তখন আমারও পাসপোর্ট হয়ে যায়, আমার ওয়াইফেরও পাসপোর্ট প্রক্রিয়াধীন অবস্থায় ছিল। পরে আমার আব্বা আম্মা চলে আসে, আমরা আব্বু আম্মু আসে, এবং আব্বু আম্মু আসলে পরে ও আমার আব্বু আম্মুর পা ধরে সালাম করে, আব্বুর আম্মুর পা ধরে কান্নাকাটি করে যে আমরা ভুল করে ফেলছি, আমারে মাফ করে দেন, এবং যা হবার তা হয়েছে। এবং আমার আব্বু আম্মু আসার পর আমার একটা ছেলে হয়, এবং এরকম করেই তখন সময়গুলো কাটতেছে কাটতেছে কাটতেছে। দেখেন, আমি 2012-তে আসছি, 2012, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 সালের দিকে
21 সালের দিকে, আপনার করোনাটা যখন শেষ হয়ে গেল, করোনার পরের দিকে 21 সালের দিকে আমার বইয়ের কিছু কিছু বিষয় আমার কাছে একটু সন্দেহ লাগতে শুরু করে। 2021 সালের কথা বলতেছি। তখন আমার 3টা মেয়ে আর আমার একটা ছেলে, সবাই মোটামুটি বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে বলতে সবাই মোটামুটি আছে। এই অবস্থার মধ্যে দেখা গেল কি যে মানে ওর একটু মানে কেমন জানি একটু আচার আচরণ কথাবার্তা মানে একটু কেমন কেমন করে মানে কেমন জানি হয়ে যাচ্ছে। লাইক আমার ওয়াইফ, আমি শিখার কথা বলতেছে, একটু কেমন কেমন জানি মনে হয় যেন ফোনে একটু বেশি ব্যস্ত, একটু বাইরে যায় কী জানি করে, মানে আমার খুব ডাউট লাগে। তো আমার বড় মেয়েটা খুব ইন্টেলিজেন্ট। আমার বড় মেয়েটা আমাকে বলতেছে, আব্বু আই থিঙ্ক আমার আম্মু কারোর সাথে কোনো মানে লাইক আম্মু কারোর সাথে কোনো রিলেশন আছে। বড় মেয়ে আমাকে বলতেছে। আমি বললাম কী বললো তুমি এটা? বলে হ্যাঁ, আম্মু যখন বাসায় থাকে আম্মু এরকম এরকম ফোনে কথা বলে, কার সাথে জানি কথা বলে, মানে প্রচুর কথা বলে। তো আমি বললাম কার সাথে কথা বলে? বলে জানি না। বললাম তোমার আম্মুর ফোন থেকে নাম্বারটা নিয়ে দিও। তোর ফোন থেকে নাম্বারটা আমাকে নিয়ে দেয় আমার বড় মেয়ে। তো নাম্বারটা নিয়ে দিলে পরে আমি তখন ওই নাম্বারটা মানে ট্রাই করি যে এটা কার নাম্বারটা ট্রাই করে দেখলাম এটা একটা ক্যানাডিয়ান নাম্বার, মানে ক্যানাডিয়ান একটা নাম্বার। এবং আমার এক ফ্রেন্ডের মাধ্যমে তখন আমি এটা লোকেশন সব কিছু ঠিকঠাক করি এবং জানতে পারি এটা একটা বাংলাদেশি ছেলের নাম্বার। ছেলেটার নাম হচ্ছে সিয়াম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ও যে ছেলের সাথে পালাইছিল, মানে আমার বাসরঘর থেকে যে ছেলের সাথে ও পালিয়ে যায়, এই ছেলের নামও সিয়াম। এখন আমি ধারণা করতেছি ওই ছেলে কিনা, ওইটা ধারণা করে করে আমি প্রথমত ওর ফেসবুকটা হ্যাক করি। ফেসবুকটা আমার মেয়ের মাধ্যমে, মেয়ের সহযোগিতায় একটা ওটিপি পাঠায় ফেসবুকটা হ্যাক করি, আমার মেয়ে হ্যাক করাই দেয়। এবং ফেসবুকটা হ্যাকিং করার পরে আমি তখন ফেসবুকের মধ্যে ঢুকার পরে আমি দেখতে পাই যে ভাই এটা আর কেউ নেই, এটা ওই ছেলে, যে ছেলের সাথে ও আমার বাসরঘর থেকে পালিয়ে যায়। এবং শুধু বাসরঘর থেকে পালিয়ে যায় না, এই ছেলেকে বহু বৎসর ও 2016 সালে এই দেশে নিয়ে আসে। 2016 সালে এই দেশে আনে। 16, আপনার 16, 17, 18, 19, 20, 21 এই ছেলেরও মোটামুটি কাগজপত্র হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। তো মানে সেই 16 সাল থেকে এই পর্যন্ত আমি ওদের যে মেসেজগুলো দেখলাম, পুরনো মেসেজগুলো, বছরের মেসেজগুলো দেখলাম যে ভাই এরা অনেকবার অসংখ্যবার একসাথে থেকেছে এবং অসংখ্যবার একসাথে থেকেছে। ওই ছেলের সাথে ওর পরকীয়া কঠিনভাবে আছে এবং এই ছেলে ওকে বলতেছে যে তুমি ওই ঘর থেকে চলে আসো, আমি তোমাকে নিয়ে যাব। এবং ওই ছেলের সাথে ও থাকতেছে। আবার ওই ছেলে বিয়ে করতে চায়, আমার ওয়াইফ ওরে বিয়েও করতে দেয় না। ওই ছেলে বলতেছে আমি গ্রামে যাব, এলাকায় যাবো, আমার পরিবার আমাকে বিয়ে করাবে। আমার ওয়াইফ বলতেছে না, তুমি বিয়ে করতে পারবে না, তুমি বিয়ে করলে আমি সুইসাইড করব। ওই ছেলেকে যে মেসেজগুলো দেখতেছি যে তুমি বিয়ে করলে আমি সুইসাইড করব, এই ছেলে বলতেছে তোমার তো ওয়াইফ, তোমার তো হাজব্যান্ড আছে, তা তুমি তোমার হাজব্যান্ডকে চেয়ে আমার কাছে চলে আসো। ও বলে যে না, আমার দুজনকেই লাগবে, আমার তোমাকেও লাগবে, আমার হাজব্যান্ডকেও লাগবে, তুমি বিয়ে করতে পারবা না। তোমার সাথে আমার এই কন্ডিশন ছিল, তোমার সাথে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি তোমাকে কানাডাতে আনছি যে তুমি আমাকে কন্ডিশন দিয়েছিলে তুমি কখনো বিয়ে করবা না, তুমি সারা জীবন আমার সাথে থাকবা, এবং এই কন্ডিশনেই তো আমি তোমাকে বিয়ে করছি। সুতরাং এখন তুমি কেন বলতেছো তুমি গ্রামে চলে যাবা, গ্রামে গিয়ে বিয়ে করবা? এটা হতে পারে না। এই ছেলে গ্রামে যেতে চায় কিন্তু আমার ওয়াইফ দেয় না, এবং প্রতিদিন এই ছেলের সাথেও চলে যায়, বিভিন্ন জায়গায় যায়, ডেট করে, এগুলো করে। তো আমি এগুলো চোখে দেখি। 2021 সাল থেকে এগুলো দেখতেছি। 21 গেল, 22 গেল, 23 গেল, 24 গেল, এখন 25 সাল চলতেছে। আমার মেয়েটা অনেক বড় হয়েছে। আমার মেয়েটা এগুলো দেখতে দেখতে মানে আমার মেয়েটা খুব ফ্রেড আপ হয়ে গেছে, বড় মেয়েটা, যে আব্বু এগুলো কী হচ্ছে, আব্বু এটা কীভাবে মেনে নিব, আব্বু এটা কীভাবে সম্ভব, আব্বু কী করব। মানে মেয়েটা কান্না করতেছে, আমার বড় মেয়েটা। আমি তখন বড় মেয়েটারে বলি তোমার আম্মুকে ছেড়ে দিব? আমাকে বলে না আব্বু ছাইরো না, আম্মুকে ছেড়ে দিলাম বাঁচবো না, আম্মুকে ছেড়ে দিও না। আমি চাই না আব্বু তোমার মাঝে আর আম্মুর মাঝে ডিস্টেন্স হোক, যেভাবেই পারো আম্মুকে ঠিক করে নাও। আমি ওর ওয়াইফকে কিচ্ছু বুঝতে দিই না, আজ পর্যন্ত কোনো কিছুই বুঝতে দেয় না। ওকে শুধু আমি ভালো করা ট্রাই করতেছি, ওর কীভাবে ভালো করতে পারি, কীভাবে ঠিক করতে পারি। কিন্তু ভাই ও কোনোভাবেই ঠিক হয় নাই। এখনও একইভাবে এই ছেলের সাথেও আছে, আমার সাথেও আছে, বাট আমি ওরা কোনো কিছুই বলি নাই। এবং চাচ্ছিলাম যে কোনো মাধ্যমে ওই ছেলেকে বোঝানোর জন্য। দেখলাম যে ওই ছেলেকে বুঝিয়েও লাভ নাই, ওর কথা মতো ওই ছেলেও বিয়ে করে না। ও যেমনি বুঝাইতেছে ওই ছেলে তেমনিই বুঝতেছে, এবং প্রতিদিন আমার সাথে ওর শারীরিক সম্পর্ক হোক বা না হোক এই ছেলের সাথে হচ্ছে। ওই যে মেসেজে আমি দেখতেছি ওর ইমো হ্যাক করা, আমার মেসেজ হ্যাক করা, আমি সবই দেখি। ছেলে ওরে ডাকে, ও যায়, থাকে, কোন হোটেলে থাকে, কোন জায়গায় থাকে, এই সব ডকুমেন্টে আছে। আজ অনেকগুলো বছর ধরে শুধু এই জিনিসটা ভাবতেছি, ছেড়ে দিব না ধরে রাখবো, ছেড়ে দিব না ধরে রাখবো। এক মনে বলে ছেড়ে দিই, আরেক মনে বলে ছেড়ে দিলে আমার সন্তানগুলো, আমার 3টা মেয়ে, একটা ছেলে, আমার সন্তানগুলো তো আমার ছোটো ছেলেও তো অনেক ছোটো, ও তো সবার ছোটো, আমার ছেলেটা, ওর ভবিষ্যৎটা কী হবে, আমার সন্তানগুলোর কী হবে। আর এই মেয়েরও যদি আমি এখন শিখারে যদি ছেড়ে দেয়, আমার আব্বু আম্মু আমাকে জীবিত জবাই করাই দিবে, মানে আমার বাপ মা আমাকে একদম মানে জব করাই দিবে। আমার আব্বা আম্মাকে আমি একটু হালকা ধারণা দিছি, আমার আব্বা এরকম করে বলে, এরকম কিছু করলে আমি সুইসাইড করবো, এবার আমি সুইসাইড করবো, আব্বা এরকম করে নাকি মাকে থ্রেট দেয়।
আপন ভাই, আপনি আমার বয়সের অনেক ছোট হবেন, তারপর আমি আপনার কাছে একটা পরামর্শ আছে। আমি অনেক লয়ারদের কাছে গিয়েছি, অনেক অ্যাডভোকেটদের কাছে গিয়েছি, এর সাথে আলোচনা করেছি। আমাকে এক একজন এক এক ধরনের আইডিয়া দেয়। আই ডোন্ট নো যে ঠিক এই মুহূর্তে আমি কী করব। আমি কিছুদিন ধরে আপনার গল্পগুলো শুনতেছি, আমার ভালো লাগতেছে, যদিও বেশিরভাগই আপনার হরর গল্পই আমি শুনেছিলাম। তো এই ধরনের কয়েকটা গল্প দেখলাম, ভালো লাগলো, এবং সেখান থেকে আমি আপনাকে আমার দুঃখের কথাটা বললাম। আপনি আমাকে একটা পরামর্শ দিবেন যে আমি আসলে ঠিক এই মুহূর্তে কী করতে পারি, আমার কী করার আছে, আপনি আমাকে একটু জানাবেন। আপন ভাই প্লিজ, আপনার কাছে অনুরোধ রইল, এটা আমার ইমো নাম্বার, আমার সাথে একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ভাই তৌসিফের জীবনের, বর্তমান কানাডা প্রবাসী তৌসিফের জীবনের এই হৃদয় বিদারক করুণ গল্পটা শোনার জন্য। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট কথা বলি। তৌসিফ ভাইকে আমি বলেছিলাম যে এই গল্প আমি রেকর্ড করবো কিনা, এটা রেকর্ড করলে যদি আপনার কোনো সমস্যা হয় বা আপনার ওয়াইফ শুনে যায়। উনি বলে, প্রথম কথা হচ্ছে আমার ওয়াইফ এই ধরনের গল্প শোনে না, এবং ও বাংলাদেশি কোনো কিছুই দেখে না। ওর শুধু আমেরিকান জিনিস দেখে, কানাডিয়ান জিনিস দেখে, বাংলাদেশি কোনো ভিডিও দেখে না। তো সেখানে আপনি এটা রেকর্ড করতে পারেন। আর আপনি রেকর্ড করার পর যদি ও শুনে যায়, এটা আমার জন্য ভালো। কোনো না কোনোভাবে তোর কান পর্যন্ত পৌঁছাতে হবে। আমি চাই আপনি রেকর্ড করেন, প্রয়োজনে আমি ওকে শোনাবো। প্রয়োজন ও যদি নাও শোনায়, আমি ওকে শোনাবো যে আমি সব জেনে গেছি, আমি এই বিপদে আছি, আমি এখন কী করবো। এটার তো একটা সমাধা দরকার। আমি প্রতিদিনই জানতেছি আমার বউ অন্য একটা ছেলের কাছে যাচ্ছে, তার সাথে থাকতেছে, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। সো এই মুহূর্তে হাজব্যান্ড হিসেবে আমার কী করা। আপনি রেকর্ড করেন, প্রয়োজন না শুনলে আমি ওকে নিয়ে শোনাবো। আমি তৌসিফ ভাইকে একটা কথাই বলেছিলাম, দুষ্ট গরুর চেয়েও শূন্য গোয়াল অনেক ভালো। এটুকুই বলেছি, কিন্তু ছেড়ে দেওয়াটা তো সহজ নয়। এই মেয়েটাকে ছেড়ে দিলে পরে তৌসিফ ভাইয়ের বাবার অবস্থা কী হবে তা বলে বোঝানো যাবে না। ওর বাবা হয়তো আবার হার্ট অ্যাটাক করে মারাই যেতে পারে, এবং সন্তানগুলোর কী হবে। আমি আসলে আপনাদের কাছে অনুরোধ করি, আজকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করি যে আপনারা একটা ভালো পরামর্শ, আপনারা অনেক বুঝেন যারা আমার গল্প শোনেন, আমি দেখি যে আপনারা মেজরিটি পার্সন, অনেক এলিট পার্সন, অনেক শিক্ষিত মানুষজন, আপনারা আপনাদের মতো করে কিছু মন্তব্য করবেন। আপনাদের এই মন্তব্যগুলো তৌসিফ ভাইয়ের জন্য খুব কাজে আসবে। অনেক চিন্তা ভাবনা করেই কমেন্ট করবেন, হুটহাট করেই না, গল্প শুনেই সাথে সাথে না, একটু সময় নেন, একটু ভাবেন। এবং আপনাদের বেশিরভাগ কমেন্টগুলো যদি তৌসিফ ভাইয়ের পক্ষে আসে, যদি মনে হয় যে না অনেক মানুষ এটা করতে বলছে, তাহলে তৌসিফ ভাই হয়তো এই কাজটাই করবে। তবে হ্যাঁ, হুটহাট করেই না, ভেবে চিন্তে একটা মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। নতুন করে নতুন কারো জীবনের গল্প নিয়ে আপনাদের সাথে আমার আবারও দেখা, বা যেখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।